বন্ধুরা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি মনীষা এবং সঞ্জয় এবং ইতিমধ্যে আপনারা আমাদের ফেসবুক পোস্ট থেকে জেনে গিয়েছেন যে আজ আরোগ্যতে আমাদের অতিথি হিসেবে কে রয়েছেন। এই শহরের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সায়ন পালকে আজ আমরা পেয়েছি স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে। ডক্টর পাল আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ এফএম গোল্ডকে আজকের এই অনুষ্ঠানটা আমায় আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা জানেন আজকের বিষয় সার্ভাইকাল ক্যান্সার এবং এটা নিয়ে ডক্টর পাল কথা বলবেন। এই বিষয়ে তিনি অত্যন্ত বিশেষজ্ঞ একজন মানুষ। আপনারা যথারীতি আমাদের ফোন করবেন 22480805 এ, হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 তে। এবং যারা অনুষ্ঠান দেখছেন, ইয়েস আপনারা দেখছেনও যারা, অর্থাৎ আকাশবাণী কলকাতা এবং 100.1 এফএম গোল্ডের ফেসবুক পেজ যারা ফলো করছেন সাইমালটেনিয়াসলি, তারাও এসে ইনবক্স করতে পারেন, সরাসরি কথা বলতে পারেন আমাদের আজকের অতিথি শহরের প্রখ্যাত ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর সায়ন পালের সঙ্গে। ডক্টর পাল, একদম খুব সোজা প্রথম কথাতে যাব, বলি আমরা কিন্তু সার্ভাইকাল ক্যান্সারটা অ্যাকচুয়ালি কি জিনিস? হ্যাঁ, এইটা একটা প্রথমে সবাইকে একটু ভালো করে বুঝিয়ে দেওয়া দরকার যে মহিলাদের যে জনন অঙ্গ মানে যেটা যেখানে মানে মহিলাদের যেখানে বাচ্চা হয় বা বাচ্চা বড় হয়, যেটাকে আমরা জরায়ু বলি বা ইংলিশে যেটাকে ইউটেরাস বলে, এই সেই জরায়ুর মুখটাকে সার্ভিক্স বলা হয়। এই সার্ভিক্সে যে ক্যান্সারটা হয় সেটা হলো জরায়ুর মুখের ক্যান্সার, মানে সার্ভাইকাল ক্যান্সার। এবং দুর্ভাগ্যজনকভাবে এই ভারতীয় উপমহাদেশে এই মহিলাদের মধ্যে জরায়ুর মুখের ক্যান্সারটা খুব বেশি পরিমাণে দেখা যায়। এই যে জরায়ু মুখের ক্যান্সার, যেটা নিয়ে আমরা জানি ২০২৫ যে বাজেট, তাতে কেন্দ্র নিজস্ব স্বাস্থ্য খাতে যে ব্যয়, তার মধ্যে একটা বিরাট অংশ রয়েছে সার্ভাইকাল ক্যান্সারের জন্য আলাদা করে উল্লেখ করা হয়েছে। তার প্রতিষেধক নেওয়ার জন্য একটা গাইডলাইন তৈরি করার কথা বলা হয়েছে এবং একটা এজের নিচের মানে মেয়েদের এই প্রতিষেধক দেওয়া হবে, এই প্রস্তাব এসেছে এবং কিছু ক্ষেত্রে কিন্তু সেই কাজ শুরুও হয়ে গিয়েছে। প্রতিষেধকের গুরুত্ব কতটা এই অসুখের ক্ষেত্রে? হ্যাঁ, এই যে সার্ভাইকাল ক্যান্সার যেটা জরায়ুর মুখের ক্যান্সার, সেটা কেন হয় সেটা যদি আমরা একটু জেনে নিই, তাহলে আমরা প্রতিষেধকটা কিভাবে সেটা আটকাতে পারে সেটা জানতে পারবো। তারপর আমি বলছি কাদের প্রতিষেধক দেওয়া উচিত। এবার জরায়ুর মুখের ক্যান্সারটা মূলত একটা ভাইরাস থেকে হয়, সেটাকে বলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাসটাতে আক্রান্ত হলে সেই ভাইরাসটা এক ধরনের পরিবর্তন ঘটিয়ে দেয় ওখানে কোষের মধ্যে, ডিএনএর মধ্যে, এবং সেটা থেকে সার্ভাইকাল ক্যান্সার হতে পারে। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে পরে কিন্তু সার্ভাইকাল ক্যান্সারকে আমরা প্রতিরোধ করতে পারবো। এবার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা কিভাবে ট্রান্সমিটেড হয়? হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটাতে মহিলারা আক্রান্ত হন, কিন্তু এর ক্যারিয়ার হলো পুরুষরা। মানে এটা যৌন সংসর্গের মাধ্যমে বা সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে পুরুষদের থেকে মহিলাদের মধ্যে এই ভাইরাসটা যায়। সেই জন্য সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার আগে, মানে যৌন কর্ম শুরু করার আগে যদি আমরা মেয়েদের ভ্যাকসিনটা দিতে পারি, তাহলে আমরা এটা সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে পারবো। মানে একবার যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন হয়ে যায়, তারপরে আর ভ্যাকসিনটা কাজ করে না। সেই জন্য টার্গেট গ্রুপ কারা? টার্গেট গ্রুপ, সরকারের নির্দেশিত টার্গেট গ্রুপ হলো ৯ থেকে ১৪ বছরের মেয়েরা। ৯ থেকে ১৪ বছরের মেয়েদের আমরা ২টো ডোজ ভ্যাকসিন দিলে পরেই এই ভাইরাসটা থেকে আমরা তাদের সম্পূর্ণরূপে প্রতিহত করে প্রিভেন্ট করতে পারবো। এবং তারপরে কি আর দেওয়া যাবে না? অনেকেরই তো আছেন যারা ভ্যাকসিন জানেন না, অথচ যাদের মেয়েদের বয়স বেশি। তা নয়, ১৪ থেকে ২৬ বছর বয়সী মেয়েদেরও ভ্যাকসিন দেওয়া যেতে পারে এবং যদি তাদের ইনফেকশন না হয়ে থাকে, তাহলে সেটা তারা সমানভাবে এটা থেকে এই প্রিভেনশন হবে সার্ভাইকাল ক্যান্সার থেকে। এমনকি ৪৫ বছর বয়স অবধি মহিলাদেরও, এটা সরকারি প্রোগ্রামের কথা বলছি, ৪৫ বছর বয়সী মহিলাদেরও কিন্তু অবধি এই ভ্যাকসিনটা দেওয়া যায়। এবার ৯ থেকে ১৪তে ২টো ডোজ ভ্যাকসিন দিলেই এটা কার্যকরী হয়, কিন্তু তারপরে যদি দিতে হয় তাহলে ৩টে ডোজ ভ্যাকসিন দিতে হয়। অর্থাৎ উপকার সবারই হবে। যাদের এই ভাইরাস ইনফেকশন হয়নি তারা সকলেই এইচপিভি ভাইরাস থেকে বাঁচতে পারবেন এবং এই ক্যান্সারটা প্রতিহত করতে পারবেন। বেশ, লিসনার আছেন, দেখে নেব ফোনে কে আছেন প্রশ্ন নিয়ে। হ্যালো, নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি বলছি হাওড়া কোনা থেকে। বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে সার্ভাইকাল ক্যান্সার ধরুন কোনো মহিলার হয়ে গেছে, তখন কোন স্টেজে ধরা পড়লে
পুরোপুরি নিরাময় করা যায় এবং এটা কি আদৌ নিরাময় করা সম্ভব? এটাই আমার প্রশ্ন। বেশ। ভালো। খুব ভালো প্রশ্ন করেছেন আপনি এবং দরকারি প্রশ্ন করেছেন, যেটা সকলের জানা দরকার। এটা আমি মানে বিজ্ঞানসম্মতভাবে এবং আমাদের এভিডেন্স বেসড মানে তথ্য প্রমাণাদির ভিত্তিতে আমি বলছি, সার্ভাইকাল ক্যান্সার স্টেজ 3 অবধি সম্পূর্ণ সুস্থ করে দেওয়া সম্ভব। কিওর মানে সম্পূর্ণ কিওর করা সম্ভব। এই কিওর করার জন্য সঠিক চিকিৎসা জরুরি এবং যত আগে স্টেজে এই ক্যান্সারটা ডিটেক্ট হবে তত তাড়াতাড়ি এবং কম চিকিৎসায় তাকে সম্পূর্ণ সুস্থ করা যাবে। একটু অ্যাডভান্স স্টেজ হলে সুস্থতার হার কমে যায়। অন্য যে কোনো অসুখের মতোই আপনারা জানেন যে কোনো অসুখেই যদি সেটা অনেক দিন ধরে চিকিৎসা না হয় তাহলে সাধারণ অসুখও ভয়াবহ রূপ নিতে পারে। ঠিক তেমনি সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রেও আমরা যদি আগে ডিটেক্ট করে তাড়াতাড়ি চিকিৎসা করি তাহলে কিন্তু আমরা বেশিরভাগ মহিলাকে সম্পূর্ণ সুস্থ করে দিতে পারবো এবং তার জন্য সঠিক চিকিৎসা হওয়াটা অত্যন্ত জরুরি। এবং সার্ভাইকাল ক্যান্সারের সঠিক চিকিৎসা কি সেটাও আমি আপনাদের এই আজকের আলোচনার মাধ্যমে নিশ্চয়ই ভালো করে ইলাবোরেটলি বলতে পারবো। আপনি বলছিলেন যে সার্ভিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে মূল সমস্যাটা হয়ে থাকে সেক্সুয়াল ট্রান্সমিশনের মাধ্যমে, কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে অল্প বয়সী মেয়েরা যাদের বিয়ে হয়নি, ঠিক আছে, যারা এই ধরনের এক্সপোজারের মধ্যে যাননি তাদেরও হচ্ছে। তাহলে অন্য কোনো আর কারণ কি আছে? আর দেখুন, ক্যান্সারের যেমন বিভিন্ন ধরনের কারণ আছে, তাই সেই সব কারণগুলি এই ক্যান্সারের জন্য দায়ী। তবে মূলত এইচপিভি ভাইরাস দিয়েই হয়। এখানে মনে রাখতে হবে যে অনেক ক্ষেত্রেই সার্ভাইকাল ক্যান্সার হয়তো কম বয়সে হলো না, কিন্তু ইউটেরাসের ক্যান্সারও হতে পারে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যেটা বলি। তার কিছু জেনেটিক প্রিডিসপোজিশন আছে, মানে মায়ের বা পিসির বা মাসির যদি ইউটেরাসের ক্যান্সার হয় বা ব্রেস্টের ক্যান্সার হয় তাহলে ইউটেরাসের ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে। এরকম মাল্টিপল রিজনস আছে। তবে মূলত এইচপিভি ভাইরাস দিয়েই সার্ভাইকাল ক্যান্সার হয়। তাই এইচপিভি ভাইরাসটা প্রোটেক্ট করতে পারলে আমরা সার্ভাইকাল ক্যান্সার থেকে বেশিরভাগ মহিলাদের বাঁচিয়ে দিতে পারবো। সার্ভাইকাল ক্যান্সারের লক্ষণ কি, মানে কি দেখলে হ্যাঁ, আমাদের কাছে ফার্স্ট চিন্তা হবে যে আমাকে ডাক্তারের কাছে দ্রুত যেতে হবে? একদম। যেটা এটা জরুরি জিনিস। তার কারণ হলো যে সিম্পটমগুলো অনেক ক্ষেত্রে হলেও আমাদের দেশে বেশিরভাগ মহিলারা সেই সিম্পটমটাকে ইগনোর করেন, মানে সেই সিম্পটমটাকে গুরুত্ব দেন না। তার কারণ কি, সিম্পটমগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। একটা হলো মাসিকের ইরেগুলারিটি, মানে ধরুন খুব বেশি পরিমাণে রক্তপাত হচ্ছে, দুটো মাসিকের মাঝখানে রক্তপাত হচ্ছে, তারপরে আমরা বলি পোস্ট কয়েটাল ব্লিডিং বা যৌন সংসর্গের পরে ব্লিডিং হচ্ছে, এরপরে সাদা স্রাব হওয়া। অনেক ক্ষেত্রেই অনেক মহিলারা মনে করেন যে এটা হয়তো মানে অন্য কোনো সমস্যা, কোনো ইনফেকশন বা কিছু বলে ইগনোর করেন এবং একটা সামাজিক সংকোচের ব্যাপার থাকে, বাড়ির লোককে বলার ব্যাপার থাকে যে আমার এই সমস্যাটা হচ্ছে। এতে কিন্তু গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়। আর একটা জিনিস মনে রাখবেন, রজনিবৃত্তির পরে বা মেনোপজের পরে পোস্ট মেনোপজাল ব্লিডিং, এনি ব্লিডিং, মানে সেটা খুব সামান্য ব্লিডিংও হতে পারে, হয়তো 1 ফোঁটা কারো হলো, অনেক মা মাসিরা তারা এটাকে ইগনোর করেন, মাসিমা পিসিমারা তারা বলেন যে মনে করেন যে হয়তো বা আবার একটুখানি পিরিয়ডস আবার একটু বুঝি হয়েছে, একটুখানি ইগনোর করেন। মনে রাখবেন যে মেনোপজ হয়ে যাওয়ার পরে এনি ব্লিডিং, সেই ব্লিডিংটা কিন্তু হলে আপনাকে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তাছাড়া এই ধরনের ব্লিডিং মানে পারভাইজাইনাল ব্লিডিং অনেক ক্ষেত্রে কোমরে ব্যথা ট্যাথাও এর সাথে থাকে, কিন্তু মূলত যেটা হয় সেটা হলো যে পারভাইজাইনাল ব্লিডিং, জরায়ু দিয়ে ব্লিডিং হওয়া, সাদা স্রাব হওয়া, দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হওয়া এবং পোস্ট মেনোপজাল ব্লিডিং মানে মেনোপজের পরে ব্লিডিং বা দুটো মাসিকের মাঝখানে ব্লিডিং হওয়া, এই ধরনের সমস্যাগুলোই কিন্তু মূলত সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে হয়। ফোনে কি আছেন? আমরা কথা বলছিলাম একদম প্রথম প্রশ্নে যে কোন এজ গ্রুপ এর মধ্যে পড়ে, এই মানে ভ্যাকসিনের আওতার মধ্যে পড়ে। ধরা যাক যে একজন মহিলা যিনি এজ গ্রুপ পেরিয়ে গিয়েছেন, তার সেক্সুয়াল ট্রান্সমিশন মানে তার একটা কনজুগাল লাইফ আছে, তিনি সেক্সুয়াল হ্যাবিটের মধ্যে আছেন,
তিনি কি এই কিন্তু তার অসুখটা এখনো হয়নি। হ্যাঁ, তা প্রিভেন্ট তাহলে করতে তিনি কি এই টিকা নিতে তাহলে পারেন? তিনি অবশ্যই নিতে পারেন। এই ভ্যাকসিন তিনি নিতে পারেন। যদি তার কারো যদি এইচপিভি না হয়ে থাকে তাহলে তিনি অবশ্যই নিতে পারেন। এইচপিভি হয়েছে কিনা সে বুঝবে কিভাবে? সেটা বোঝার পরীক্ষা আছে। সেটা বোঝার জন্য আমরা বিভিন্ন ধরনের সেখান থেকে স্মিয়ার নিয়ে, সোয়াব নিয়ে পরীক্ষা করে দেখতে পারি যে এইচপিভি ইনফেক্টেড কোনো সেলস আছে কি নেই। তবে যেহেতু ভ্যাকসিনটার দেখুন মূল ভ্যাকসিনটার কোনো খুব একটা সাইড এফেক্ট কিছু নেই এবং ভ্যাকসিনটা ক্ষতিকারক নয়। কাজেই আমরা ওই পরীক্ষা-নিরীক্ষা না করে কেউ যদি ইচ্ছুক হন তাহলে তিনি অবশ্যই নিতে পারেন। কিছুটা চান্স ফ্যাক্টর আছে। যদি ইনফেক্টেড না হয়ে থাকেন তাহলে তিনি উপকৃত হবেন বেশ। অবশ্যই। এই ভ্যাকসিন কি সরকারি হাসপাতালে পাওয়া যায়? একদম। সরকারি হাসপাতালে পাওয়া যায়। গভর্নমেন্টের ভ্যাকসিন প্রোগ্রামের মধ্যে এইটা আছে। সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতালে এবং এমনি যেকোনো একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞর কাছে আপনারা যদি যান উনিও ভ্যাকসিনটা দিয়ে দিতে পারবেন। এটা খুব একটা কস্টলিও নয়। যে এজ গ্রুপের কথা বললেন, এই হুম। এজ গ্রুপের বাইরে কেউ যদি ভ্যাকসিন নিতে চান, তিনি কি সরকারি হাসপাতালে সেই পরিষেবা পাবেন? সরকারি গভর্নমেন্টের প্রোগ্রামে কিন্তু এই ৩ টে এজ গ্রুপই লেখা রয়েছে যে ৯ থেকে ১৪, ২৬ বছর এবং ৪৫ বছর বয়স বেশ। অবধি। এইটা আমি সম্পূর্ণ আমার জানা নেই। হতে পারে যে তার বেশি বয়স গেলে হয়তো গভর্নমেন্ট প্রোগ্রামটা অ্যাক্সেস করতে নাও পারতে পারেন। কেননা তখন প্রাইভেটলি নিতে তখন হয়তো প্রাইভেটলি নিতে হবে এবং ছেলেদেরও কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া যায়। আচ্ছা। হ্যাঁ, ছেলেদের কেননা ছেলেরা যেহেতু ক্যারিয়ার হুম। তাই জন্য ছেলেদেরও এই ভ্যাকসিনটা এইচপিভি ভ্যাকসিনটা দেওয়া যায়। ফোনে কে আছেন? নমস্কার। হ্যালো? না। না, পরপর দুটি ফোন রেজিস্টার করলেন না। 22488085 এই ল্যান্ডলাইন নাম্বারে আপনি সরাসরি ফোন করতে পারেন। 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর ফেসবুক লাইভ দেখছেন যারা, তারা আকাশবাণী কলকাতা এবং 100.1 এফএম গোল্ডের ফেসবুক পেজে এসে সরাসরি কথা বলতে পারেন আমাদের আজকের অতিথি প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সায়ন পালের সঙ্গে। আজকের বিষয় সার্ভাইকাল ক্যান্সার। আমরা ডক্টর পালের সঙ্গে আলোচনায় রয়েছি। এই যে ছেলেদের নেওয়ার কথা বলছেন, ছেলেরা কারা নেবে? মানে সাধারণভাবে যদি ছেলেদের বলা হয় যে নেওয়ার কথা, তার তো হুম। ন্যাচারালি তারা নিতে চাইবে না। উম হ্যাঁ, তাদের কি কোনো ব্যাকগ্রাউন্ড থাকা দরকার যে পরিবারের মায়েদের দিকে কারো না কিছু? এমনি কিছু নয়। ছেলেদের নিতে হবে তার কারণ ছেলেরা ক্যারিয়ার। তাই জন্যে। মানে ছেলেদের মানে যারা সচেতন বাবা-মারা তারা ছেলেদেরও ভ্যাকসিনটা দিয়ে দিতে পারেন। এবং আচ্ছা, এটা শুধুমাত্র এইচপিভি ভাইরাস দিয়ে কিন্তু আরো কয়েকটা ক্যান্সার হয়। আচ্ছা, মানে শুধুমাত্র সার্ভাইকাল ক্যান্সার নয়, যেমন ধরুন ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার হয়। ওরোফ্যারিংসের ক্যান্সারও এইচপিভি ভাইরাস দিয়ে হয়। কাজেই ভাইরাস ভ্যাকসিনটা নিলে কিন্তু মানে যারা পুরুষরাও উপকৃত হবে, ছেলেরাও উপকৃত হবে। যেমন নিজেদেরকেও তারা প্রোটেক্ট করতে পারবেন। প্রোটেক্ট করতে পারবে এবং ক্যারিয়ার তারা হবে না এবং তার ফলে ট্রান্সমিশনটাও হবে না, সেটা নিতে পারে। আগের দর্শক বন্ধু যে প্রশ্নটা করেছিলেন ওই ট্রিটমেন্টের ব্যাপারে, ট্রিটমেন্টের ব্যাপারটা একটু ছোট্ট করে আমি বলে দিই, কেননা এটা জানাটা জরুরি। তার কারণ হলো আমাদের দেশে কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের সঠিক চিকিৎসার যে পরিকাঠামো, সেই পরিকাঠামোটার একটু অভাব আছে। চিকিৎসাটা সোজা, খুব একটা ডিফিকাল্ট নয়। কিন্তু কাঠামোগত একটা অভাব রয়েছে। তার কারণ কি জানেন? হুম। সার্ভাইকাল ক্যান্সারের মূল চিকিৎসা হলো রেডিয়েশন ট্রিটমেন্ট, রেডিওথেরাপি, রেডিয়েশন দিয়ে এর ট্রিটমেন্টটা করা হয়। খুব আর্লি স্টেজ, খুব ছোট্ট সার্ভাইকাল ক্যান্সার হলে অনেক ক্ষেত্রে অপারেশন করা যায়। কিন্তু আমাদের দেশে আমরা সেই স্টেজ 1 এ সার্ভাইকাল ক্যান্সার ডিটেক্ট সাধারণত করতে পারি না। বিদেশে যেখানে স্ক্রিনিংটা রেগুলারলি হয় তারা স্ক্রিন ডিটেক্টেড করতে পারেন। আমাদের এই জন্য প্রায় বেশিরভাগ সার্ভাইকাল ক্যান্সার পেশেন্টদেরই ট্রিটমেন্টের জন্য রেডিয়েশন ট্রিটমেন্ট দরকার হয় এবং তার জন্য একটা ভালো সেটআপ দরকার যেখানে ভালো রেডিয়েশন মেশিন রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে রেডিয়েশনের সাথে অল্প ডোজে কেমোথেরাপি দেওয়া হয়। রেডিয়েশনটা মেইন চিকিৎসা, তার সাথে অল্প ডোজে কেমোথেরাপি দিয়ে রেডিয়েশনের এফেক্টটা একটু বাড়িয়ে দেওয়া হয় এবং দুভাবে রেডিয়েশন চিকিৎসা দেওয়া হয়। এটাও গুরুত্বপূর্ণ। একটা বাইরে থেকে এক্সটার্নাল বিম রেডিয়েশন থেরাপি, যেগুলো এখন অনেক আধুনিক হয়ে গিয়েছে। মানে আগে যেরকম কনভেনশনাল রেডিয়েশন হতো এখন আর তেমনি হয় না, সাইড এফেক্ট কম করে মডার্ন রেডিয়েশন, ইমেজ গাইডেড রেডিওথেরাপি, ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি হয় এবং অর্ধেকটা পার্ট ব্র্যাকিথেরাপি, মানে এক্সটার্নাল রেডিয়েশন থেরাপি হলো একজন রোগী শুয়ে থাকেন এবং বাইরে থেকে এক্স-রে বা গামা রে দিয়ে তার ক্যান্সার সেলটাকে মেরে দেওয়া হয়। আর ইন্টারনাল রেডিয়েশন হলো যে শরীরের ভেতরে একটা রেডিও অ্যাক্টিভ সোর্স ঢুকিয়ে ভেতর থেকে টিউমারটাকে মারা হয়।
তো সেটাকে আমরা ব্র্যাকিথেরাপি বলি, যে জিনিসটা সার্ভাইকাল ক্যান্সারের জন্য অপরিহার্য। কাজেই এই পরিকাঠামোটা দরকার যেখানে আমরা রেডিওথেরাপিটা বোথ এক্সটার্নাল এবং ইন্টারনাল এই দুটো ব্র্যাকিথেরাপি, দুটো রেডিয়েশন থেরাপি দিয়ে আমরা চিকিৎসা করতে পারবো। এই চিকিৎসার পরিকাঠামোটা আমাদের দেশে এখনো অপ্রতুল। শুধুমাত্র বড় বড় শহরে এই চিকিৎসাটা রয়েছে এবং ছোট ছোট শহরে এখনো পৌঁছয়নি, এবং বড় শহরের অনেক জায়গাতেই এক্সটার্নাল রেডিয়েশন থেরাপি থাকলেও ইন্টারনাল বা ব্র্যাকিথেরাপির সুবিধাটা কিন্তু কম রয়েছে। যদিও মানে ভারতবর্ষের মধ্যে কলকাতা শহরে কিন্তু মানে পায়োনিয়ার ব্র্যাকিথেরাপির ক্ষেত্রে বহু আগে একদম প্রথম যুগে কলকাতা শহরে ব্র্যাকিথেরাপি ট্রিটমেন্ট শুরু হয়েছিল কলকাতা মেডিকেল কলেজে। আপনি কথা বলছেন সার্ভাইকাল ক্যান্সার নিয়ে। আজকে যারা এইমাত্র রেডিও সেট টিউন করলেন তাদের বলি, ডক্টর সায়ন পাল অনকোলজিস্ট রয়েছেন আমাদের মধ্যে, ফোনেও রয়েছেন বোধহয় এক বন্ধু। লিসনার আছেন, শুনে নেব কি বলছেন। নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি বলছি। আমি আগে এসেছিলাম, প্রশ্নের উত্তরটি পেয়েছি, খুব ভালো। আর একটা জিনিস আমি বলতে চাইছি, যে ছেলেরা যে কেরিয়ার, তাদেরকে দেখে কি মানে কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কি বোঝা যায়, বা তাদের কি কোনো সিমটমস থাকে, বা এটা কি স্কুল লেভেলে সচেতনতামূলক কোনো ভ্যাকসিনেশন দেওয়া বা পাঠ্যপুস্তকে ব্যাপারটা ঢুকিয়ে দেওয়া, এরকম কি কিছু ভাবনা চিন্তা চলছে? একদম এটা যেটা করতে হবে স্কুল লেভেলেই। কেননা আমি যে টার্গেট গ্রুপটা বললাম 9 থেকে 14 বছর, তারা সব স্কুল গোয়িং বাচ্চা, তাদের করতে হবে। এইচপিভি ভাইরাস কিন্তু ইনফেকশনে তেমন কিছু সিমটম হয় না। মানে ধরুন ভাইরাল ইনফেকশনে যে সিমটমগুলো হয় তেমনি সিমটম হয় না। তাই জন্য এইচপিভি ভাইরাস ইনফেকশন হয়েছে কি হয়নি এটা এমনি সহজভাবে ডিটেক্ট করা মুশকিল। তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা টেস্ট এগুলো রয়েছে, কিন্তু সেই টেস্টগুলো খুব একটা সহজ নয় ব্যাপারটা, এবং নর্মাল পপুলেশনে সবাইকে ধরে ধরে সেই পরীক্ষাগুলো করাটাও খুব একটা ফিজিবল নয়। সেই জন্য আমাদের যেটা করতে হবে তার জন্য সবচেয়ে সহজ উপায় হলো যে আমরা ভ্যাকসিন দিয়ে দিলাম। যাদের হয়, মেয়েদের ভ্যাকসিন দিয়ে দিলাম, তারা প্রোটেক্টেড হয়ে গেলেন। ছেলেরা যদি ভ্যাকসিন নিতে চায় তাদেরও ভ্যাকসিন দেওয়ার জন্য উৎসাহিত করা যায়। স্কুল লেভেলের প্রোগ্রামে অবশ্যই ক্যান্সার সচেতনতা অ্যাজ সাচ, শুধুমাত্র সার্ভাইকাল ক্যান্সার নয়, যে কোনো ক্যান্সার সচেতনতাই স্কুল লেভেলেই শুরু করা উচিত। স্কুলের বাচ্চাদের মধ্যে যদি আমরা এটা সচেতনতা দিতে পারি তবেই তারা বিভিন্ন যে ধরুন আজকে ক্যান্সার কেন হয়, বেশিরভাগ তো আমাদের বিভিন্ন ধরনের বদ অভ্যাসের জন্য হয়, মানে অ্যাডিকশানের জন্য। সিগারেট, বিড়ি, তামাক, গুটখা, ছোট ছোট বাচ্চারাও গুটখা, পান মশলা এগুলো খাচ্ছে। তো তাদেরই সচেতনতা করা দরকার যে এইগুলিকে বর্জন করা উচিত, পরিবেশ দূষণ কম করা উচিত, যাতে আমরা একটু নেচারের কাছাকাছি থাকতে পারি এবং ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারি। ফোনে বোধহয় একজন আছেন, না ছিলেন কেউ। আমাদের ফোন একটু মাঝে মাঝে রেজিস্টার করতে অসুবিধা হচ্ছে। তো ঠিক আছে, যারা আমাদের ফেসবুক লাইভ দেখছেন তারা ফেসবুকে এসে প্রশ্ন করতে পারেন সরাসরি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও খোলা রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করা যেতে পারে 9903059992 এই নাম্বার। বলতে বলতেই ফোনে এসে গিয়েছেন 22488085। নমস্কার। হ্যালো। কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। যে প্রশ্নের পর এগোবো, যে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আমরা যখন এই বিষয়গুলো জানতে পারছি, তার উপসর্গ জানতে পারছি, তার ট্রিটমেন্ট প্রসেস জানতে পারছি। ধরা যাক একটি পরিবারে সার্ভাইকাল ক্যান্সার হুম। প্রথম বা দ্বিতীয় স্টেজে ধরা পড়ল। এই ক্যান্সার কি এতটাই ফ্যাটাল যে একেবারেই মানে লাং ক্যান্সারের মতন, আমরা অন্যতম ফ্যাটাল ক্যান্সার জানি লাং ক্যান্সারকে, যে একদমই ধরা পড়ে 4th স্টেজে এবং একেবারেই মেটাস্টেসিস বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়। এই ক্যান্সারও কি সেরকম, না প্রথম বা দ্বিতীয় স্টেজে ক্যান্সার ধরা পড়ার সুযোগ রয়েছে? হ্যাঁ, এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি ধরা পড়ার সুযোগ রয়েছে। শুধুমাত্র প্রথম বা দ্বিতীয় স্টেজে নয়, আমরা খুব আগে সিমটম হওয়ার আগে ইভেন স্টেজ 0 স্টেজেও আমরা ধরতে পারি। CIN বলি আমরা, কার্সিনোমা ইন সিটু, সেই স্টেজেও কিন্তু আমরা ধরতে পারি। সেটা কিভাবে হয় আমি বলছি। তার কারণ হলো যে এই সার্ভাইকাল ক্যান্সারে খুব ভালো একটা স্ক্রিনিং মেথড আছে, যেটাকে আমরা প্যাপ স্মিয়ার বলি। যেটা স্ক্রিনিং মানে কি? স্ক্রিনিং মানে হলো হেলদি পপুলেশনে, মানে যাদের কোনো সিমটমস নেই, আপনার আমার মতো ইন্ডিভিজুয়াল যাদের কোনো রকম কোনো সিমটম নেই, তাদের খুব সহজ পরীক্ষার মাধ্যমে যদি আমরা ক্যান্সারটাকে সিমটম আসার আগেই ধরে নিতে পারি,
তো সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে এমনি একটা টেস্ট রয়েছে যেটাকে বলে প্যাপসমিয়ার টেস্ট। খুব সোজা একটা টেস্ট। এটার জন্য কোনো অ্যানেস্থেসিয়া লাগে না, কিচ্ছু লাগে না। এটাতে কি করা হয় যে সার্ভিক্স বা জরায়ুর মুখ থেকে একটা ব্রাশের সাহায্যে সেই ব্রাশটা জরায়ুর মুখে বুলিয়ে সেই সেলগুলো কয়েকটা তাতে এসে যায়। সেগুলি মাইক্রোস্কোপের আন্ডারে পরীক্ষা করা হয়। করলে পরে কিন্তু আমরা ধরতে পারি যে সার্ভিক্সের সেলগুলোর মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। তার কারণ ক্যান্সারটা তো ধীরে, ধীরে ডেভেলপ করে। তার আগের কিছু পরিবর্তন হয়, তারপরে সেখান থেকে ক্যান্সার হয়। এছাড়াও সার্ভাইকাল ক্যান্সারের সিম্পটমসগুলো যেগুলো আমি বললাম, এই সিম্পটমসগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি এসে যায়। সেটা স্টেজ 4 হওয়ার অনেক আগেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্টেজ 2 বা স্টেজ 3 তে কিন্তু আমরা সার্ভাইকাল ক্যান্সার ইজিলি ডিটেক্ট করতে পারি, যদি মানুষ একটু সচেতন হন এবং ডাক্তারবাবুর পরামর্শ নিন। আমি বলব ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। বেশ। এই প্যাপসমিয়ার টেস্ট বললেন, এই টেস্টের খরচ কিরকম? প্যাপসমিয়ার টেস্টের মোটেও বেশি খরচ নয়। প্যাপসমিয়ার টেস্টের খরচ খুব কম। সরকারি হাসপাতালেও এটা ফ্রিলি হয়ে যায় এবং বেসরকারিভাবেও এর খরচ কিন্তু বেশ কয়েকশো টাকার বেশি নয়। বেশ। প্যাপসমিয়ার হুম। টেস্ট করা হলো। দেখা গেল সেলের মধ্যে চেঞ্জ আসছে। পজিটিভ রেজাল্ট এলো। তার মানে কি আমার সার্ভাইকাল ক্যান্সার হলো? হ্যাঁ, এবারে যেটা হলো যদি দেখা যায় প্যাপসমিয়ারে পজিটিভ এসেছে, তখন আমাদের কিছু পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। যার মধ্যে আমরা বলি কলপোস্কোপি, মানে ভেতরে একটা এন্ডোস্কোপ দিয়ে ভালো করে দেখা কিছু হয়েছে কিনা। কিছু, কিছু ক্ষেত্রে ইমেজিং করতে হতে পারে। যেমন ধরুন এমআরআই, এই সমস্ত পরীক্ষা করতে হতে পারে। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি যেটা আপনি আগেরবার বললেন যে এটা কি অনেক দেরিতে ধরা পড়ে। এটা কিন্তু ক্লিনিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে, মানে যেটাকে পারভাইজানাল এক্সামিনেশন বলি আমরা, সেই ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমেও কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি ডিটেক্ট করা যায় যে সার্ভিক্সের মধ্যে কোনো ইরেগুলারিটি আছে কিনা। খুবই তাড়াতাড়ি ডিটেক্ট করা যায়। প্যাপসমিয়ারে পজিটিভ এলে আমাদের ফার্দার ইনভেস্টিগেশন করে সেটা দেখতে হবে। প্যাপসমিয়ার পজিটিভ মানে কিন্তু আমাদের সেটাকে পজিটিভ ধরে এগোতে হবে। তার কারণ সেটা প্রায় ধরে নেওয়া যায় যে তাহলে সেই ব্যক্তি ক্যান্সার আক্রান্ত। এবার তার স্টেজিং এবং তার বাকি জিনিসগুলো করতে হবে। ফোনে একজন আছেন। নমস্কার। না, একইভাবে ফোনটা রেজিস্টার করলো না। ফোনে বন্ধুরা আসছেন কিন্তু কোনো টেকনিক্যাল কারণে হয়তো রেজিস্টার করছেন না। আমরা অনুরোধ করব আপনাদের যারা ফোনে চেষ্টা করেও পাচ্ছেন না 9903059992 তে হোয়াটসঅ্যাপ করুন বা আমাদের ফেসবুকে এসেও প্রশ্ন করতে হুম। পারেন। এবার ধরা যাক সেই ক্যান্সারটি হলো এবং এই বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষার পর তার একটি নির্দিষ্ট স্টেজের ক্যান্সার ধরা পড়ল। এইবার রেডিয়েশন এবং কেমোথেরাপি এটা নেওয়ার পর সার্ভাইকাল ক্যান্সারে সেরে যাওয়ার সাকসেস রেট কিরকম? হ্যাঁ, সার্ভাইকাল ক্যান্সারে সেরে যাওয়ার সাকসেস রেট খুবই ভালো এবং যেকোনো ক্যান্সারের মতোই আমরা স্টেজ ওয়াইজ বলতে পারি। ধরুন যদি আমরা স্টেজ 1 এ ডিটেক্ট করি, সেক্ষেত্রে প্রায় ৯০-৯৫% রোগীকে আমরা সুস্থ করে দিতে পারি। স্টেজ 2 তে ডিটেক্ট করলে সেটা হয়তো কমে গিয়ে ৮০-৮৫ শতাংশ হয়ে যায়। স্টেজ 3 হলে সেটা আরো কমে ৬৫-৭০। স্টেজ 4 ক্যান্সার রোগীর ক্ষেত্রে কিন্তু সুস্থতা মুশকিল হয়। যদিও সার্ভাইকাল ক্যান্সারের স্টেজ 4 দুরকম হয়। একটা 4A, একটা 4B বলে। 4A টা হলো আশপাশের অর্গানের মধ্যে ঢুকে যাওয়া, ইউরিনারি ব্লাডার, রেকটাম। সেই 4A কেও কিন্তু আমরা সুস্থ করে দিতে পারি। যদি সেটা শরীরের ডিস্ট্যান্ট অর্গানে ছড়িয়ে যায়, দূরে কোথাও ছড়িয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিওর করতে পারি না এবং চিকিৎসার মাধ্যমে কিছুদিন তাকে সুস্থ রাখতে পারি। কিন্তু স্টেজ 3 অবধি এবং স্টেজ 4A অবধি কিন্তু আমরা সম্পূর্ণ সারিয়ে তুলতে পারি। অপারেশন কি মাস্ট? হ্যাঁ, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে অপারেশন একটা চিকিৎসা পদ্ধতি। অপারেশন করা যায় যদি খুব আগের ক্যান্সারটা ডিটেক্ট হয়, খুব আর্লি স্টেজে ডিটেক্ট হয়, তবেই অপারেশন করা যায়। একটু অ্যাডভান্স স্টেজ হয়ে গেলে, স্টেজ 1B র উপরে হয়ে গেলে কিন্তু আমরা আর অপারেশন করা যায় না। কিন্তু তার মানে এই নয় যে অপারেশন না করা গেলে ক্যান্সার সারবে না। এটা একটা ভুল ধারণা। খুব কম ক্ষেত্রেই সার্ভাইকাল ক্যান্সারে অপারেশন হয়। অপারেশন ছাড়া রেডিয়েশন চিকিৎসার মাধ্যমে কিন্তু বেশিরভাগ রোগী সুস্থ হন। কাজেই অপারেশন না করলে সে আর সারবে না, এটা ভুল কথা। এই অপারেশন বিভিন্ন ধরনের হয়। খুব আর্লি স্টেজ ক্যান্সার হলে পরে সেগুলি অপারেশন করে আপনি বের করে দিতে পারেন। আচ্ছা। তারপরেও আবার অনেক ক্ষেত্রে রেডিয়েশন ট্রিটমেন্ট দেওয়ার দরকার হয় অপারেশনের পরেও।
বন্ধুরা, যারা আমাদের ফোন করছেন, যদি ফোনে কোথাও অসুবিধা ফিল করেন আপনারা 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করতে পারেন। আর আমাদের ফেসবুকে যারা লাইভ দেখছেন তারা সরাসরি এসে ফেসবুকে ইনবক্স করতে পারেন, সরাসরি কথা বলতে পারেন আমাদের অতিথির সঙ্গে। ডক্টর সায়ন পাল রয়েছেন আমাদের আজকের অতিথি এবং তিনি কথা বলছেন সার্ভাইকাল ক্যান্সার নিয়ে। সার্ভাইকাল ক্যান্সার নিয়ে অনেকেই অনেক রকম ভ্রান্ত ধারণায় ভোগেন। এই যেটা আপনি বলছিলেন যে পোস্ট মেনোপজের পর ব্লাড আসা, হুম, অনেক সময় দেখা যায় যে আ ২ টো পিরিয়ডের মাঝে আরেকবার রক্তক্ষরণ হলো। এগুলোকে অনেকেই গুলিয়ে ফেলেন হুম, নানা রকম পিসিওডি বা হুম। পিসিওএস এর মতন সমস্যা দিয়ে। পিসিওডি বা পিসিওএস এর সঙ্গে কি সার্ভাইকাল ক্যান্সারের কোনো যোগাযোগ আছে? হুম, মানে যার পিসিওএস আছে তার সার্ভাইকাল ক্যান্সার হওয়ার ঝুঁকি কি বাড়ে? না, পিসিওএস এর সাথে সার্ভাইকাল ক্যান্সারের যোগাযোগ নেই। আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি। এটা যেটা গুলিয়ে যায় বললেন এটা সত্যি কথা। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমি এই সিম্পটম গুলো বললাম, আমি কারো মনে ভয় ভীতি সৃষ্টি করতে চাই না। তার কারণ হলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই সিম্পটম গুলো ক্যান্সার না হয়ে অন্যান্য কারণও হয়। মহিলাদের বিভিন্ন ধরনের অসুখ হয় এবং অন্যান্য কারণেও এই জিনিসগুলো হয়, যেগুলোই আমি বললাম। যে প্রত্যেকটা জিনিসই অন্যান্য ইনফেকশনের জন্য সাদা স্রাব হতে পারে এবং ব্লিডিংটাও আরো বিভিন্ন মহিলাদের অসুখের কারণ রয়েছে যাতে হতে পারে। কিন্তু আমার বক্তব্য হলো যে সেই কারণগুলো হলে কিন্তু আমরা সহজে তাকে সুস্থ করতে পারবো। কিন্তু ক্যান্সার হলে সেটা সহজে সুস্থ করাটা ডিফিকাল্ট হবে যদি আমরা মূল্যবান সময় নষ্ট করি। কাজেই আমরা আগে ক্যান্সার নয় এটাকে এক্সক্লুড করে তারপরে আমরা অন্যান্য চিকিৎসার জন্য যদি একটু দেরিও হয় তাও সুস্থ করে দিতে পারবো। এই সচেতনতাটা দরকার। আমরা যখন অনুষ্ঠানটা নিয়ে আলোচনা করছিলাম, পরিকল্পনা করছিলাম, তখন আপনি এটা খুব মানে পার্টিন ওয়েতে বলেছিলেন যে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সারের সঙ্গে যে বিষয়টা আলোচনা করে নেওয়া দরকার সেটা হচ্ছে আহ, এই মেয়েদের যে অন্যান্য ধরনের হুম, ক্যান্সার হতে পারে, মানে তৎসংলগ্ন যে ক্যান্সার গুলো হতে পারে, সেগুলো যথেষ্ট ভাইটাল এবং হুম, যথেষ্ট প্রাণঘাতী, মানে যদি আমরা ঠিক মতো হুম, সময় ট্রিটমেন্ট না করি। আমরা এবার সেই দিকটা যদি একটু আসি, যে এই ধরনের ক্যান্সার গুলো আর কি কি ক্যান্সার হতে পারে যেগুলো আপনি নিজে হুম। আপনার পেশেন্টদেরকে যেমন ধরুন জরায়ুর মুখ সার্ভিক্সের ক্যান্সার, এটা এক ধরনের হয়। আরেকটা যেটা হয় সেটা হলো জরায়ুর ক্যান্সার, মানে ইউটেরাইন বডিতে যে ক্যান্সারটা হয়, এন্ডোমেট্রিয়ামে যে ক্যান্সারটা হয়, সেই ক্যান্সারটাও মহিলাদের মধ্যে খুব বেশি পরিমাণে হয়। সেক্ষেত্রেও সিম্পটমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এইরকম হয়। ইরেগুলার ব্লিডিং এর সিম্পটম, পোস্ট মেনোপজাল ব্লিডিং, মেনোপজের পরে ব্লিডিং এর সিম্পটমস হয়। সেক্ষেত্রে চিকিৎসাটা কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের চাইতে একটু আলাদা। সেক্ষেত্রে যেমন আমি সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে বললাম যে অপারেশন খুব কম ক্ষেত্রে করা যায়, মূলত রেডিয়েশনে হয়। ইউটেরাসের ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু মূলত অপারেশনটা মেইন চিকিৎসা এবং তারপরে রেডিয়েশন চিকিৎসার দরকার হয় একটু যদি অ্যাডভান্স স্টেজ হয়ে যায়। এবং এই যে পিসিওএস এর কথা বললেন, ইস্ট্রোজেন, পিসিওএস মানে কি? হাইপার ইস্ট্রোজেনিক স্টেট, মানে শরীরে ইস্ট্রোজেনটা বেশি পরিমাণে থাকছে এবং ইস্ট্রোজেন বেশি পরিমাণে থাকলে এই আ যে ক্যান্সারগুলো হয় সেটা হলো ব্রেস্ট ক্যান্সার মহিলাদের এবং ইউটেরাসের ক্যান্সার। এই দুটো ক্যান্সারের বেশি হয়। সার্ভাইকাল ক্যান্সারে আবার কিন্তু দেখা যায় যে লোয়ার সোশিও ইকোনমিক ক্লাস, মানে সাধারণত যারা একটু লোয়ার ইকোনমিক স্ট্যাটাসের, নিম্নবিত্ত পরিবারের এবং যাদের পার্সোনাল হাইজিনের সাথেও এটা খুব গুরুত্বপূর্ণ, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলেও সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্স থাকে তাদের, এবং মাল্টিপ্যারিটি মানে যাদের অনেকগুলো বাচ্চা হয় তাদের সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে। হোয়ারাস ইউটেরাসের ক্যান্সারটা কিন্তু একটু আপার সোশিও ইকোনমিক ক্লাসের মহিলাদের হয়, ইউটেরাস এবং ব্রেস্টটা, এবং নালি প্যারিটি কম বাচ্চা হওয়া তাদের ক্ষেত্রে বেশি পরিমাণে দেখা যায়। কেননা সেক্ষেত্রে একটু আনঅপোজড ইস্ট্রোজেন লেভেলটা থাকে। ব্রেস্টের ক্ষেত্রেও তাই। মানে একটা চাইল্ড বার্থ কিন্তু মানে প্রায় ধরে নিন প্রায় ১৪-১৫ মাসের জন্য ইস্ট্রোজেন সাপ্রেশন থাকে শরীরে। যখন প্রেগন্যান্সি থাকে তখনও ইস্ট্রোজেনের লেভেলটা কম থাকে এবং প্রেগন্যান্সির পরে যখন বাচ্চাকে দুধ খাওয়ানো হয় তখনও ইস্ট্রোজেনের লেভেল কম থাকে। এইটা কিন্তু ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাসের ক্যান্সার, এইসব ক্যান্সার থেকে খানিকটা প্রিভেন্ট করে। অপর ক্ষেত্রে জরায়ুর মুখের ক্যান্সারটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঠিক একটু উল্টো এবং এটার নেচারটা একটু আলাদা ধরনের। তো ইউটেরাস ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত আমরা অপারেশন করি এবং অপারেশন করে প্যাথোলজিক্যাল স্টেজিং করি এবং করে আমরা তারপরে তার ট্রিটমেন্ট ঠিক করি যে পরবর্তী চিকিৎসার প্রয়োজন আছে কি নেই। যাদবেন্দ্র পণ্ডা কাঁথি থেকে লিখছেন,
সার্ভাইকাল ক্যান্সার অসাধারণ উপস্থাপন, প্রশ্ন উত্তর। শ্রদ্ধেয় ডাক্তারবাবু, আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। তিনি শুনছেন, অনুষ্ঠান জানিয়েছেন। আর দীপক চক্রবর্তী, তিনি জিজ্ঞেস করেছেন ক্যান্সার থেকে বাঁচার উপায় কি কি? ক্যান্সার থেকে বাঁচার উপায় কি কি, এই প্রশ্ন আমরা যাব। সবারই এই প্রশ্ন। রয়েছে, এই প্রশ্নে আমরা যাব। তার আগে যেটা জিজ্ঞেস করবো, এই যে জরায়ু মুখের ক্যান্সার আর জরায়ুর ক্যান্সার, এটা কতটা আলাদা বা আদৌ আলাদা কিনা? হ্যাঁ, এই দুটো আলাদা। জরায়ুর বডির ক্যান্সার এবং জরায়ুর মুখের ক্যান্সার, এই দুটো আলাদা। জরায়ুর বডির ক্যান্সারটা মূলত যেটা হয় সেটা কিছুটা ধরন, যেটা আমি প্যাথোলজিক্যাল ধরন বলছি, সেই ধরনটা মূলত আলাদা হয়। জরায়ুর মুখের ক্যান্সার সাধারণত স্কোয়ামাস সেল কার্সিনোমা বলে। মানে জরায়ুর মুখে কি হয়, শরীরের এই পার্টটা, এই ভেতরের অংশ এবং বাইরের অংশের একটা জাংশন হয়, স্কোয়ামো কলামনার জাংশন বলি আমরা। মানে শরীরের ভেতরের অঙ্গগুলোতে যে কোষগুলো দিয়ে তৈরি এবং বাইরের অঙ্গটা একটু অন্য ধরনের কোষ দিয়ে তৈরি। কাজেই জরায়ুর মুখের ক্যান্সারে স্কোয়ামাস সেল কার্সিনোমা বেশি হয়। অ্যাডিনোকার্সিনোমা হয় না তা নয়, স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়। এবং এটা শুরু হয় ওই ভেতরের অংশ আর বাইরের অংশের সংযোগস্থলে, যেখানে এইচপিভি ভাইরাস ক্রমাগত ওই ভেতরে কিছু প্রোটিন এবং জিনে পরিবর্তন করে এই ক্যান্সারটা করায়। ভাইরাস ইউটেরাসের বডির ক্যান্সার কিন্তু মূলত অ্যাডিনোকার্সিনোমা হয়, মানে অন্য ধরনের একটা ক্যান্সার। এবং ছাড়াও কয়েকটা আরও একটু অ্যাগ্রেসিভ কিছু কার্সিনোসার্কোমা বলে, সেগুলো হতে পারে, সিরাস ক্যান্সার হতে পারে, দু একটা অন্য ধরনের হাইগ্রেড অ্যাগ্রেসিভও হতে পারে। কাজে এই দুটোর নেচার সম্পূর্ণ আলাদা, দুটো হওয়ার পদ্ধতি আলাদা এবং এর চিকিৎসাও কিন্তু সম্পূর্ণ আলাদা। জরায়ুর বডি ক্যান্সারের চিকিৎসা অপারেশন, এবং অপারেশন করতেই হয় সেক্ষেত্রে। এইখানে একটা জিনিস আমি বলে রাখি, আমরা ক্যান্সার বিশেষজ্ঞরা এই জরায়ুর ক্যান্সারের ক্ষেত্রে যে ধরনের কেসগুলো আমরা মূলত পাই, তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কি হয় জানেন, যে তারা কোথাও একটা অপারেশন করে তারপরে ডিটেক্ট হয়। মানে ধরুন সিমটমগুলো আছে, এবং সিমটমগুলোকে মহিলাদের অন্যান্য ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং বলি আমরা। আপনারা জানেন যে আকছার চারপাশে মহিলারা হিস্টেরেক্টমি অপারেশন, মানে বয়স্ক মহিলারা, পোস্টমেনোপজাল মহিলারা হিস্টেরেক্টমি বলে একটা অপারেশন করে নেন। সিমটম হচ্ছে, ব্লিডিং হচ্ছে, অসুবিধে হচ্ছে, খুব একটা ইনভেস্টিগেশন না করেই কিন্তু হিস্টেরেক্টমি বা জরায়ু বাদ দেওয়ার অপারেশন করা হয়। এবং আমরা যে কেসগুলো দেখি বেশিরভাগই এই বাদ দিয়ে দেওয়ার পরে, আপনারা জানেন যে অপারেশন করলে সেটার একটা বায়োপসি করতেই হয়, তো বাদ দিয়ে দেওয়ার পরে বায়োপসিতে সেই ক্যান্সারটা ধরা পড়ে। এবং সেক্ষেত্রে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে একটু অসুবিধে হয়ে যায় আমাদের। তার কারণ হলো, নর্মাল হিস্টেরেক্টমি যে অপারেশন, মানে যেটা ধরুন নন ক্যান্সারাস কারণে হয়, ক্যান্সার না হলে যে অপারেশন হয়, এবং ক্যান্সার হলে যে অপারেশনটা হয়, এই দুটো অপারেশন আলাদা। ক্যান্সার হলে যে অপারেশন হয় সেটাতে অনেক বেশি পরিমাণে বড় অপারেশন করতে হয়, লিম্ফ নোড ডিসেকশন করতে হয়। কাজেই মুশকিলটা এটা হয় যে আমরা যদি না জেনে অপারেশন করে দিই, তখন আমাদের স্টেজিং করতে অসুবিধে হয়ে যায় এবং পরবর্তী চিকিৎসাটা নির্ধারণ করতে প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে আবার অপারেশন করার প্রয়োজন হয়, অনেক বেশি পরিমাণে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, এবং অনেক ক্ষেত্রে কিছু ভ্যালুয়েবল টাইমও নষ্ট হয়, রোগীরও হয়রানি হয়। এই জন্য আমি সবসময় বলি যে এই হিস্টেরেক্টমি অপারেশন করার আগে সিম্পল কিছু ইমেজিং টেস্ট করে, অথবা দরকার হলে একটা বায়োপসি করে শিওর হয়ে নেওয়া দরকার যে ওই যে ভদ্রমহিলার এই অপারেশনটা হবে তার কোনো ধরনের ক্যান্সার অলরেডি আছে কি নেই। যদি ক্যান্সার থাকে তাহলে কিন্তু তার প্রপার সার্জারি করা দরকার, মানে যেটাকে আমরা র্যাডিক্যাল হিস্টেরেক্টমি বলি, ক্যান্সারের সার্জারি। কেননা তার সেই স্টেজিংটার জন্য, জরায়ুর ক্যান্সারের ক্ষেত্রে বলছি, সার্ভিক্সের ক্যান্সারের ক্ষেত্রেও আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি যে দুম করে অপারেশন করে দেওয়া হয়েছে, এবং সেটা না জেনে করা হয়েছে, সেটা ক্যান্সার সেটা না জেনে অন্য কিছু ভেবে করা হয়েছে এবং ক্যান্সার ডিটেক্ট হয়েছে। সেক্ষেত্রে সার্ভিক্সের ক্যান্সারের ক্ষেত্রে এটা আরও ভয়ঙ্কর, কেননা জরায়ুর ক্যান্সারের ক্ষেত্রে আবার ফার্দার অপারেশন করে অনেক ক্ষেত্রে সেটা ম্যানেজ করা যায়। সার্ভিক্স ক্যান্সারের ক্ষেত্রে একটা অপারেশন হয়ে গেলে, মাঝখানে কাটাকুটি হয়ে গেলে, সেটা সালভেজ করা ডিফিকাল্ট হয়ে যায়। রেডিয়েশন দিয়ে সেটা ঠিক করা যায় না তা নয়, যায়, কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। কাজেই এই ক্ষেত্রে একটু সাবধানতা নিতে হবে। সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে প্যাপসমিয়ার টেস্টের কথা আপনি বলছেন। প্যাপসমিয়ার টেস্ট মোটামুটি কোন বয়সী মহিলারা করবে? হ্যাঁ, প্যাপসমিয়ার টেস্টটা আইডিয়ালি যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ তাদের সকলেরই প্যাপসমিয়ার টেস্টটা করা উচিত। মানে ধরুন বিয়ের পর থেকে প্যাপসমিয়ার টেস্টটা করা যেতে পারে।
মানে রেগুলার যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ অ্যাক্টিভ তাদের করেন, তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে pap smear। এখন আমাদের দেশে খুব কম বয়সেও আমরা দেখতে পাই ক্যান্সার, যদিও এটা মূলত একটু বয়স্ক মহিলাদের হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে আমরা কিন্তু বেশ কম বয়সী মেয়েদের ক্ষেত্রেও এই ক্যান্সারটা আমরা পাই। হোয়াইট ডিসচার্জ সেটা কি সার্ভাইকাল ক্যান্সারের দিকে ইঙ্গিত করে, নাকি এর জন্য অন্যান্য অনেক কারণ থাকে? এর জন্য অন্যান্য অনেক কারণ রয়েছে, কিন্তু এটা সার্ভাইকাল ক্যান্সারেরও একটা সিম্পটম। দেখুন, ব্যাপারটা খুব একটা ডিফিকাল্ট নয়, কিন্তু ব্যাপারটা মেথডিক্যালি এবং মানে ঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষাগুলো করতে হবে। কেউ যদি হোয়াইট ডিসচার্জ নিয়ে আসে, তাহলে তার একটা ভালো ক্লিনিক্যাল এক্সামিনেশন, পারভেজনাল এক্সামিনেশনে অনেক কিছু বোঝা যায় যে তার সার্ভিক্সটা নরমাল লাগছে কি সেখানে কিছু ইনফেকশন লাগছে, দেখলেও বোঝা যেতে পারে। কেননা ওই জায়গাটা আমরা আ চাক্ষুষ পরীক্ষা করতে পারি। পার স্পেকুলাম এক্সামিনেশন বা পার ভাইজানাল এক্সামিনেশন করে আমরা পরীক্ষা করতে পারি যে কিছু অ্যাবনরমাল আছে কিনা। তারপরে তার প্যাপ স্মিয়ারও করা যেতে পারে, করে সেটা করা যেতে পারে। দরকার পড়লে বায়োপসি করা যেতে পারে। কলপোস্কোপি বলে একটা এন্ডোস্কোপিক টেস্ট আছে, সেটা করা যেতে পারে। এবং তারও উপরে আমাদের ভালো, ভালো ইমেজিং পদ্ধতি আছে, সিটি স্ক্যান, এমআরআই এগুলো রয়েছে, সেগুলোও করা যেতে পারে। কাজেই সাদা স্রাবকে এক্সক্লুড করাটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয়। তো সেটা যদি সার্ভাইকাল ক্যান্সারের জন্য হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে। বেশ। সার্ভাইকাল ক্যান্সার নিয়ে কথা বলতে বসলে যে প্রশ্নটা না করলেই নয়, সেটা হলো এই যে গ্রামে গঞ্জে সচেতনতার অনেকটা অভাব হুম। রয়েছে, হাইজিনের অভাব রয়েছে। আপনি হাইজিনের কথা বারবার বলছেন। একটি মেয়েকে তার সার্ভাইকাল জায়গাটিকে ঠিক রাখার জন্য তার বেসিক মানে রোজনাম চায়, সে কি হাইজিন ফলো করবে? হ্যাঁ, দেখুন, এই হাইজিনটা খুব ইম্পর্টেন্ট। হাইজিন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা না মেইনটেইন করলে সার্ভাইকাল ক্যান্সার বেড়ে যায়। আপনি জানেন ভাইরাস ইনফেকশন সেটা হতে পারে। তার জন্য যেটা করতে হবে সেটা হলো মেনস্ট্রুয়াল হাইজিন, সেটা মেইনটেইন করতে হবে। যেমন ধরুন স্যানিটারি ন্যাপকিন বা স্যানিটারি প্যাডের ব্যবহার করা। ডিউরিং মেনস্ট্রুয়েশন পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা নিয়ে সচেতনতা নেই সেটা করা। এবং ইন জেনারেল পরিষ্কার জলে চান করা বা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, সাবানের ব্যবহার করা, এই সু পরিষ্কারভাবে একজন মহিলার একটা সেরকম একটা প্রাইভেসি দরকার, সেরকম একটা জায়গা দরকার যেখানে তিনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। বহু ক্ষেত্রে গ্রামের দিকে বা লোয়ার সোশ্যাল ইনকাম স্ট্যাটাসে একটা পরিচ্ছন্ন বাথরুম পর্যন্ত তারা পান না। কাজেই সেটা দরকার যাতে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমরা অনেক ক্ষেত্রে এটাকে প্রিভেন্ট করতে পারি। আবারও সেই প্যাপস্মিয়ারের দিকেই আসবো। ধরা যাক প্যাপস্মিয়ার টেস্ট হলো এবং তার ক্যান্সার ধরা পড়লো। আর একটি মেয়ে যার নানা রকম উপসর্গ আছে কিন্তু তার তখনও প্যাপস্মিয়ার হলো না। হুম। এই দুজনের ক্ষেত্রে দ্বিতীয় যে মেয়েটি, ১ম জনের তো ধরা মানে হয় ক্যান্সার হলো বা হুম, হলো না। কিন্তু দ্বিতীয় যে মেয়েটি যার টেস্টই হলো না, তার উপসর্গ দেখা দিতে কতদিন লাগে? হ্যাঁ, এবার এইটা একটা ভালো প্রশ্ন। অ মোটামুটি ধরুন একটা সার্ভাইকাল ক্যান্সার বুঝতে বা অন্যান্য উপসর্গ সাদা স্রাবের পরে আসতে মোটামুটি ৪-৫ মাস ৬ মাসের মধ্যেই কিন্তু অন্যান্য সিম্পটমস গুলোও তার এসে যায়। অনেক ক্ষেত্রেই যেটা হয় যে অনেকদিন ধরে সাদা স্রাব এবং ব্লিডিং ডিসঅর্ডার, ব্লিডিং হচ্ছে, কিছু সমস্যা হচ্ছে, সেগুলি মহিলারা ইগনোর করে চলেন। বহুদিন ধরেই ইগনোর করছে। প্রথমত তো একটা সংকোচ থাকে যে বাড়ির কাউকে বলতেই তারা সংকোচ বোধ করেন যে আমার এমনি একটা সমস্যা হচ্ছে। ইভেন মহিলারা বাড়ির মহিলাদেরও বলতে সংকোচ বোধ করেন যে আমার একটা কিছু সমস্যা হচ্ছে। বেশ কিছুদিন লুকিয়ে রাখেন। তারপরে তারা ঘরোয়া টোটকা এসব ব্যবহার করে সুস্থ হওয়ার চেষ্টা করেন এবং ডাক্তারের পরামর্শ নিতে অনেকটা দেরি হয়ে যায়। তার কারণ আমাদের সচেতনতার অভাব, আমাদের একটু চিন্তাভাবনার সেটা একটু আধুনিক নয়। আমরা পিরিয়ডস নিয়ে, আমরা মেনস্ট্রুয়েশন নিয়ে, আমরা ভ্যাজাইনাল ব্লিডিং নিয়ে বা শারীরিক অসুবিধে নিয়ে আমরা সহজে আলোচনা, ইভেন বাড়ির মধ্যেও, নিজের পরিবারের মধ্যেও, মা-বাবা, ভাই-বোনদের নিজেদের মধ্যেও এবং স্বামী-স্ত্রী ইভেন তারাও আলোচনা করতে আমরা দ্বিধাগ্রস্ত হই। তো সেই ব্যারিয়ারটা ভেঙে গেলে এই ক্যান্সারের ডিটেকশনটা অনেক তাড়াতাড়ি হবে এবং আমরা অনেক বেশি মানুষকে সুস্থ করে দিতে পারব। বেশ। ডক্টর পাল, আমরা দীর্ঘক্ষণ ধরেই এই আলোচনাতে রয়েছি, অর্থাৎ জরায়ু মুখের ক্যান্সার, জরায়ুর ক্যান্সার। আপনি অনেকগুলো রিজন বলেছেন, তার মধ্যে পরিবেশ, খাদ্যাভ্যাস একজন মেয়ের খাদ্যাভ্যাস কিভাবে অ্যাডভার্সলি এফেক্ট করে বা কখনো সেটাকে কি মানে যাকে আমরা বলতে পারি যে আরো উস্কে দেয়, এই প্রবণতাকে আরো উস্কে দেয়? হ্যাঁ, এই প্রসঙ্গে আমি বলে রাখি এটা শুধু সার্ভাইকাল ক্যান্সারের জন্য নয়, এটা ইন জেনারেল ক্যান্সারের জন্য আমি বলছি যে
কি ধরনের খাবার-দাবার আমরা ক্যান্সার প্রতিরোধ করার জন্য আমাদের এভয়েড করা উচিত বা কি ধরনের খাবার-দাবার আমাদের খাওয়া উচিত? তো ক্যান্সার কেন হয় সেটা আমি একটু ছোট্ট করে বলে দিলে সবাই বুঝতে পারবেন যে কোন জিনিসগুলো আমাদের এভয়েড করা উচিত। আমরা জানি যে আমাদের শরীর প্রত্যেকটা অর্গান কোষ বা সেল দিয়ে তৈরি। এই কোষের যে মূল উপাদান সেটা হলো ডিএনএ। এবং এই ডিএনএটা বিভাজিত হয় হয়ে একটা কোষ থেকে ২ থেকে ৪টে থেকে ৮টা এমনি করে কোষ বিভাজন হয়ে কোষ বিভাজিত হয় এবং সেটা খুব খুব নিয়ন্ত্রিত একটা পদ্ধতিতে কোষ বিভাজিত হয়। তার ফলে আমাদের শরীরের প্রত্যেকটা কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ হয়। মানে একটা সময়ের পরে তার বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং সেটা আস্তে, আস্তে আ বার্ধক্যপ্রাপ্ত হয়, সেটা মরে যায় এবং নতুন কোষ সেই জায়গায় আবার নিয়ে নেয়। এবার এই কন্ট্রোল মেকানিজমটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় এবং একটা কোষ ক্রমাগত বিভাজিত হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই কোষটা একটা মাংসপিণ্ডের জন্ম দেবে। যে মাংসপিণ্ডটা যদি তার চারপাশের অঙ্গে ছড়িয়ে পড়ে, রক্ত এবং লসিকা দিয়ে শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে, তাহলে সেটাকে আমরা ক্যান্সার বলি। তো এই ক্যান্সারটা সেই জন্য হচ্ছে ক্রমাগত কোষের ডিএনএর উপরে আঘাতের ফলে। আঘাতের ফলে ডিএনএটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা অনেক ক্ষেত্রে রিপেয়ার হচ্ছে, কিন্তু কোনো ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে সেটা রিপেয়ার হচ্ছে না। সেক্ষেত্রে সেটা আবার অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে ক্যান্সার সেল তৈরি করে দিচ্ছে। তো এইভাবে ক্যান্সার হয়। কাজেই যে ধরনের উপাদান এই ক্রমাগত আমাদের কোষের মধ্যে আঘাত দেয়, সেই উপাদানগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। তো কোন ধরনের উপাদানগুলো আঘাত দেয় সেটা বাইরে থেকে হতে পারে, শরীরের ভেতরেও তৈরি হতে পারে। বাইরে থেকে যেমন ধরুন আমাদের যে ধরনের খারাপ নেশাগুলো রয়েছে মানে টোবাকো, তামাক, পান, গুটখা, জর্দা, খৈনি এই যে নেশাগুলো আমাদের রয়েছে যার জন্য প্রচুর পরিমাণে ক্যান্সার হয় প্রমাণিত। বিড়ি, সিগারেট এবং অ্যালকোহল, মদ এগুলো খেলে পরে ক্যান্সার হয়। এছাড়া যে ধরনের আর্টিফিশিয়াল জিনিসপত্র আমরা খাবারে ব্যবহার করি যেমন ধরুন ফুড প্রিজারভেটিভস আমরা যে প্যাকেটজাত খাবার খাই তাতে প্রিজারভেটিভস থাকে। আর্টিফিশিয়াল সুইটেনার, আর্টিফিশিয়াল মানে ফ্র্যাগন্যান্স মানে যে আর্টিফিশিয়াল গন্ধ, আর্টিফিশিয়াল টেস্ট বাড়ানোর জন্য, রং দেওয়ার জন্য সবই প্রক্রিয়াজাত খাবার যেগুলো আমরা খাচ্ছি বা ফাস্ট ফুড যেগুলো আমরা খাচ্ছি সবগুলোতেই কিন্তু ক্ষতিকারক কেমিক্যালস ব্যবহার হয় এবং সেগুলো শরীরে গিয়ে ক্যান্সার করতে পারে। কাজেই এছাড়াও খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা যে ক্ষতিকারক এই কীটনাশকগুলো ব্যবহার করি বা ক্ষতিকারক ফার্টিলাইজার্স আর্টিফিশিয়াল ব্যবহার করি, সেগুলোও কিন্তু কীটনাশক যেটা মানে জানেন আপনারা পোকামাকড় মারার জন্য ব্যবহার করে আবার আমরা সেই কীটনাশকগুলো নিজেরাই খেয়ে নিই। তো খাবারের সাথে আমাদের শরীরেই চলে যায়। এগুলি সবই কিন্তু ক্যান্সারের কারণ। এছাড়াও বাতাসে যে পরিমাণ দূষণ রয়েছে, যেমন ধরুন এই কলকাতার এই যে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল কদিন আগে, তাতে রোজ প্রায় ৭টা-৮টা সিগারেট খাওয়ার সমান ক্ষতি শরীরে হচ্ছিল। মানে যারা সিগারেট খান না, তাদেরও দিনে ৮টা-১০টা সিগারেট খাওয়ার মতো শারীরিক ক্ষতি হচ্ছিল। কাজেই এই বায়ু দূষণ, জলদূষণ এই সব এক্সটার্নাল জিনিসগুলো কিন্তু ক্যান্সার হওয়ার কারণ। তো এইগুলো আমাদের যতটা পারা যায় মডিফাই করতে হবে। যেটা নিজেরা আমরা মডিফাই করতে পারি সেটা আমরা নিজেরা করার চেষ্টা করব। বদঅভ্যাসগুলো ত্যাগ করতে পারব। খাবার-দাবারের ক্ষেত্রে ট্র্যাডিশনাল খাবারে ফেরত চলে যাব। মানে বাড়িতে তৈরি হোমমেড খাবার যেমন করে আমাদের ঠাকুমা, দিদিমারা যেমন খাবার বানাতেন, তারা যে খাবার খেতেন, তারা তো এত বাইরের খাবার খেতেন না, ফাস্ট ফুড খেতেন না, প্যাকেট খুলে খাবার খেতেন না। তারা বাড়িতে আলু ভাজা হলে তারা বাড়িতে তৈরি করে খেতেন। তারা একটা হাই ফ্লেমে একটা মানে প্রসেসড আলু ভাজা বা চিপস সেটা তো তারা খেতেন না, যেগুলো আমরা এখন খাচ্ছি। এগুলো এভয়েড করতে হবে। দূষণ কিছুটা কম করতে হবে। খাদ্যাভ্যাস ট্র্যাডিশনাল রাখতে হবে। চেষ্টা করতে হবে যে এমন খাদ্য উৎপাদন করার যাতে আমরা আর্টিফিশিয়াল ফার্টিলাইজার, কীটনাশকের ব্যবহার না হয়। মানে অর্গানিক ফুড যেটাকে আমরা বলি, সেগুলি করার চেষ্টা করতে হবে এবং পার্সোনাল হাইজিন, পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করাটা তো রয়েইছে। ফোনে একজন আছেন সম্ভবত, দেখা যাক। নমস্কার। নমস্কার, আমি হ্যাঁ, কুণাল বলুন। চ্যাটার্জি বলছি। হুম। আমি এতবার কল করছি, লাইন পেয়ে যাচ্ছি, অন্যান্যরা লাইন পাচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। এই যে আর বলুন। একটা প্রশ্ন যে যাদের সার্ভাইকাল ক্যান্সার হয়ে গেছে তারা কি প্রেগন্যান্সি নিতে পারে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই প্যাসিভ স্মোকিং এই সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে কতটা দায়ী? এই দুটি আমার প্রশ্ন ছিল।
হ্যাঁ, প্রথমে আমি দুটো খুব ভালো প্রশ্ন। হুম, প্রথম প্রশ্নটা নিয়ে তো আমি বিস্তারিত আলোচনা করব, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর দ্বিতীয়টা আগে বলে নিই। মনে রাখবেন যে প্যাসিভ স্মোকিংও কিন্তু সমান ক্ষতিকারক। কাজেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আপনারা হয়তো জানবেন যে ভারত সরকারের কিন্তু ল রয়েছে যে পাবলিক স্পেসে আপনি স্মোকিং কেউ করতে পারবেন না। এটা কিন্তু আইন রয়েছে যে পাবলিক স্পেসে স্মোকিং করা যায় না। কাজেই আপনার চারপাশে যদি কেউ স্মোকিং করে, আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে তাকে গিয়ে বলুন যে দয়া করে আমার সামনে সিগারেট আপনি খাবেন না। ধোঁয়াটা আপনার, যেটা আমাদের আগে অ্যাডভার্টাইজমেন্ট হতো, ধোঁয়াটাও আপনার কাছেই রাখুন। তার কারণ প্যাসিভ স্মোকিংও কিন্তু ক্যান্সার হতে পারে। দ্বিতীয় প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। সেটার উত্তর হলো এক কথায় হ্যাঁ, সার্ভাইকাল ক্যান্সার হওয়ার পরেও প্রেগনেন্সি হওয়া সম্ভব। কিভাবে সম্ভব? যদি সার্ভাইকাল ক্যান্সার খুব তাড়াতাড়ি ডিটেক্ট করা যায়, তাহলে পরে ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি করা যায়, মানে যেটাতে একজন মহিলার জনন ক্ষমতা বজায় থেকে অপারেশন করা যায়। সেই অপারেশনটা করার পরে কিন্তু আমরা সেই মহিলা আবার প্রেগনেন্ট হতে পারেন। এছাড়াও এখন চিকিৎসা বিজ্ঞানে এত উন্নতি হয়েছে, সেই উন্নতির ফলে এখন যে ধরনের গর্ভধারণ পদ্ধতি রয়েছে, আর্টিফিশিয়াল ফার্টিলাইজেশন পদ্ধতি রয়েছে, তাতে যদি একজন মহিলা তিনি সন্তান নিতে ইচ্ছুক হন, তাহলে কিন্তু আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আমরা তাকে আবার মা হতে সাহায্য করতে পারি। কাজেই সার্ভাইকাল ক্যান্সার হলে হ্যাঁ, যদি সার্ভিক্সে ক্যান্সার হয়, সেটা একটু অ্যাডভান্স স্টেজ হয়, তাহলে পুরো সার্ভিক্স ইউটেরাস জুড়ে রেডিয়েশন দিলে সেই সার্ভিক্স বা ইউটেরাসের গর্ভধারণ ক্ষমতা চলে যায়। কিন্তু আমরা তাই সেই মহিলার আর্টিফিশিয়াল পদ্ধতির মাধ্যমে তার গর্ভধারণ আমরা করাতে পারি। অনেক ক্ষেত্রে সারোগেসির মাধ্যমে বা ইনভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে করাতে পারি। কিন্তু খুব কম আর্লি স্টেজে ডিটেক্ট হলে আমরা শুধুমাত্র ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারি করেই তার ফার্টিলিটিটা বজায় রেখে ক্যান্সারটা সম্পূর্ণ সুস্থ করে দিতে পারি। ফোনে একজন আছেন, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ। নমস্কার, আমি বলুন। ধুলাগড়ি শিবতলা থেকে বাবলু মোদি বলছি। বলুন। বলছি, আমার প্রশ্ন একটাই মনের মধ্যে আছে যে ক্যান্সার কোষগুলো এমন কি অ্যাক্টিভিটিস আছে যার জন্য মানুষের মৃত্যুর মুখে এগিয়ে যায়? ডাক্তার কাছে এই একটুকুনি আমার এক প্রশ্ন আছে। হ্যাঁ, ভালো প্রশ্ন এটা। সেটা আমি আপনাকে যেটা আমি বলছিলাম, আমি সেটা বুঝিয়ে দিই। এই যে বললাম না যে কোষের মধ্যে ক্রমাগত আঘাতের ফলে একটা মাংসপিণ্ড তৈরি হচ্ছে বা একটা টিউমার তৈরি হচ্ছে, সেটা যখন ক্যান্সার, তখন তার নেচার কি জানেন? এই যে টিউমারটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু কোনো মানুষের শরীরে কাজে আসে না। সেটা একটা ক্ষতিকারক মাংসপিণ্ড। এবং ধরুন কারো একজনের লাং ক্যান্সার হয়েছে, সে কি করবে? সে ধীরে ধীরে নর্মাল যে ফুসফুস, সেই নর্মাল ফুসফুসটাকে সম্পূর্ণ রিপ্লেস করে সেই ক্যান্সার সেল দিয়ে ভরে দেবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। শুধু যে ওখানে বাড়বে তাই নয়, সেটা আশপাশের যে অর্গানগুলো তার মধ্যেও ছড়িয়ে পড়বে এবং রক্তের মাধ্যমে ব্লাড দিয়ে এবং লিম্ফ্যাটিক্স দিয়ে, লসিকা দিয়ে শরীরের অন্য জায়গায় চলে যাবে। যেমন ধরুন সেটা মাথায় চলে যেতে পারে, গিয়ে মাথার কোষগুলোকে নষ্ট করে সেখানে আবার সে একটা মাংসপিণ্ড টিউমার ক্যান্সার তৈরি করতে পারে, বা সেটা লিভারে চলে যেতে পারে। তো মানুষে ক্যান্সারে মারা যায় এইভাবেই। সেই ক্যান্সার সেলটা বিভিন্ন কোষের মধ্যে গিয়ে, অর্গানের মধ্যে গিয়ে সেই অর্গানটাকে ধ্বংস করে দিয়ে তার কাজটা নষ্ট করে দেয়। করে দেওয়ার ফলে সেই ব্যক্তির মৃত্যু হয়। কাজেই আমরা যদি আগে আটকে দিতে পারি সেটা, তাহলে কিন্তু আমার মৃত্যুটাও আগে আটকে দিতে পারবো। এটাই ক্যান্সার স্টেজিংয়ের এবং তাড়াতাড়ি ট্রিটমেন্ট করার গুরুত্ব। আমি আবারও প্যাপসমিয়ারের দিকে ফিরবো, তবে তার আগে অনিন্দ্য গুছাই প্রশ্ন করেছেন, সবাই যে সার্ভাইকাল ক্যান্সারের জন্য ভ্যাকসিনের কথা বলছে, সে ভ্যাকসিন কতটা কার্যকরী, দাম কত? ভ্যাকসিনের দাম বেশি নয়। সরকারি জায়গায় তো আপনি ফ্রিতে ভ্যাকসিন পেয়ে যাবেন। তাছাড়াও আমার যতদূর ধারণা, বেশ ১,৫০০-এর নিচেই এই ভ্যাকসিনটার দাম। এক্সাক্ট দামটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, কিন্তু সেটা কোনোভাবেই ৫,০০০ টাকার বেশি নয় টোটাল কোর্সে। বেশ। হয়তো তার চেয়ে কমই হবে। আর আরেকটা হলো যে আরেকটা প্রশ্ন উনি কি কার্যকরী কত? কার্যকরী কতটা? হ্যাঁ, এবার যেটা আমি বলছি যে এইচপিভি ভাইরাস দিয়ে সার্ভাইকাল ক্যান্সার হয়। কাজেই এইচপিভি ভাইরাসটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে সার্ভাইকাল ক্যান্সারও প্রিভেন্ট করতে পারি। কাজেই এই কার্যকারিতা খুবই বেশি। এক্ষেত্রে মনে রাখবেন, এইটা কিন্তু প্রিভেন্টিভ ভ্যাকসিনের কথা আমি বলছি। অনেকেই আবার থেরাপিউটিক ক্যান্সার ভ্যাকসিনের সাথে গুলিয়ে ফেলেন। প্রিভেন্টিভ ভ্যাকসিন মানে কোনো একটা ভাইরাস দিয়ে বা ব্যাকটেরিয়া দিয়ে, কোনোটা দিয়ে যেটাতে ইনফেকশন হচ্ছে, সেটা ভ্যাকসিনটা দিলে সেই ইনফেকশনটা আর হবে না।
বেশ। জি, আবার যে প্রশ্নে ফিরবো বলছিলাম যে কেউ ফোনে আছেন বলুন, হ্যাঁ। ফোনে, হ্যাঁ, দেখে নেব। নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। পায়েল ব্যানার্জি বলছি বেলঘরিয়া থেকে। পাইলে একটু জোরে বলা যাবে? হ্যাঁ, হ্যাঁ, পায়েল ব্যানার্জি বলছিলাম বেলঘরিয়া থেকে। বলুন। হ্যাঁ, বলছি দিদি ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন করবো যে ক্যান্সারে ডাক্তারবাবু বললেন যে ক্যান্সারের ক্ষেত্রে যেখানে লোকে মানে অনেকটাই নষ্ট করে দিচ্ছে, তো সেখান থেকে কি ক্যান্সার পুরোপুরি কিওর হওয়া সম্ভব? আর যদি হয় তাহলে সেটা কোষগুলো যেখানে নষ্ট হয়ে যাচ্ছে, তো সেখান থেকে কোন প্রসেসে আবার কোষগুলো পুরোপুরি একটা সুস্থ মানবিক মানে সুস্থ অবস্থায় আসতে পারে, সেই কোষগুলি এই ট্রেনটা করলে একটু ভালো হতো ডাক্তারবাবু। এটা ঠিক আছে, ভালো প্রশ্ন একটা। আর অনেক ধন্যবাদ, আমরা মহিলা একজন কলার পেলাম এবার প্রথম, মানে মহিলাদের জন্য এই প্রোগ্রামটা খুব গুরুত্বপূর্ণ। ভালো প্রশ্ন আপনি একটা করেছেন। হ্যাঁ, যে মাংসপিণ্ডটা তৈরি হচ্ছে সেটা কোনো একটা জায়গায়, ধরুন আমি সার্ভিক্সের কথাই বলছি, সার্ভিক্সে একটা ক্যান্সার মাংসপিণ্ড তৈরি হয়েছে, টিউমার তৈরি হয়েছে। আমাদের উদ্দেশ্য হয় যে সেই টিউমার কোষগুলোকে মেরে দেওয়ার। তো আমরা কিভাবে মেরে দিতে পারি? একটা তো আপনারা খুব সোজা পদ্ধতি আপনারা জানেন যে অপারেশন করে কেটে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলেও আবার মাইক্রোস্কোপিক টিউমার সেলস অনেক ক্ষেত্রে রয়ে যায়, যেগুলো চোখে দেখা যায় না। আর একটা পদ্ধতি গুরুত্বপূর্ণ হলো রেডিয়েশন চিকিৎসা। রেডিয়েশন চিকিৎসা যেটা সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেটা কি করে? সেটা কিন্তু গিয়ে ওই যে ক্যান্সারের কোষগুলো, সেই কোষগুলোর ডিএনএটাকে, মানে মূল উপাদানটাকে ধ্বংস করে দেয়। তার ফলে ক্যান্সারের কোষটা নিজে নিজে মরে যায়। যখন বিভাজিত হতে যায় ক্যান্সারের কোষগুলো মরে যায়। মরে যাওয়ার পরে শরীর কিন্তু এই খারাপ কোষগুলোকে সেখান থেকে সম্পূর্ণ সরিয়ে নেয়। মানে ক্যান্সারের কোষটা বা ব্লাডগুলো ধীরে ধীরে নিয়ে মৃত কোষগুলোকে, যেমনি করে শরীরে যে কোনো জায়গায় আমাদের শরীর কিন্তু ক্রমাগত হাজার হাজার কোষ মৃত হচ্ছে, মারা যাচ্ছে, এবং সেগুলো রিপ্লেস হয়ে আবার নতুন কোষ হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ক্যান্সার কোষগুলো মরে যাওয়ার পরে শরীর সেখান থেকে তাদের সরিয়ে নিয়ে যায়। এই জন্য আমরা স্ক্যান করেও কিন্তু আমরা দেখি যে ক্যান্সারটা আর কোথাও দেখা যাচ্ছে না। ও নিয়ে যাওয়ার পরে সেখানে আবার নর্মাল কোষ হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু অর্গানের ক্ষেত্রে স্কার বলি আমরা, বা ক্ষত অনেক ক্ষেত্রে রয়ে যেতে পারে। যদি সেটা ছোট ক্ষত হয় তাহলে শারীরিক সমস্যা খুব একটা হয় না, কিন্তু যদি অনেকটা এরিয়া জুড়ে সেই জায়গার অর্গানটা নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে পরে কিছু সমস্যা থেকে যেতে পারে। ফোনে আরেকজন আছেন। নমস্কার। কেউ এসেছিলেন, হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মনীষী, যে প্রশ্নটা তুমি করছিলে। যে প্রশ্নে ছিলাম যে আবারও প্যাপসমিয়ারে ফিরবো। ধরা যাক আপনি বারবারই বলছেন, যে জায়গাটা আরো বেশি করে ক্লিয়ার করতে চাইছি আমাদের শ্রোতার কাছে, যে ধরা যাক একজনের বেশ কিছু সিমটম বেশ কিছু কারণের জন্য হচ্ছে এবং তাকে প্যাপসমিয়ার করা হুম। হলো। দেখা গেল সেই প্যাপসমিয়ারে তার সেল চেঞ্জিং এর কিছু হুম। আভাস আছে, প্যাপসমিয়ারটা পজিটিভ। এই যে প্যাপসমিয়ারটি পজিটিভ হলো, প্যাপসমিয়ার পজিটিভ হওয়া মানে কি তার ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়লো, নাকি তার ক্যান্সারটি আছে? হ্যাঁ, এবার প্যাপসমিয়ার পজিটিভটা আমাদের বুঝতে হবে যে প্যাপসমিয়ারে আমরা কি কি দেখি। তার কারণ হলো প্যাপসমিয়ারটা তো স্ক্রিনিং টেস্ট, সেটা সিমটম হওয়ার আগে করা উচিত। কোনো সিমটম এসে গেলে আমাদের আরও ভালো ডেফিনিটিভ টেস্ট রয়েছে, যেগুলো আমরা করে সম্পূর্ণভাবে বলে দিতে পারি ক্যান্সার কি ক্যান্সার নয়। কি টেস্ট সেগুলো? সেগুলো ধরুন আমরা সেই যে জায়গায় দেখছি সেখানে যদি আমরা কোনো মাংসপিণ্ড দেখতে চাই, তো সেটা সিম্পল বায়োপসি করলেই আমরা বলে দিতে পারবো। কেন, প্যাপসমিয়ারে শুধু কয়েকটা সেল তুলে নিয়ে দেখা হয়, আর বায়োপসি করলে একটা টিস্যু দেখে সেটাতে তার বিভিন্ন ধরনের মার্কার স্টাডি আছে, খুব ডেফিনিটিভভাবে বলে দেওয়া যায় যে এটা ক্যান্সার আছে কি নেই। বা ইমেজিং করলেও, ধরুন একটা এমআরআই করলে, একটা সিটি স্ক্যান করলেও বোঝা যায় যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। প্যাপসমিয়ারে কিন্তু আমরা অনেক ধরনের স্টেজেসে দেখতে পারি। ধরুন আমরা দেখতে পারি যে সেটা এইচপিভি রিলেটেড চেঞ্জ হয়েছে কিনা, আমরা দেখতে পারি যে সেখানে কোষগুলোর মধ্যে অ্যাটিপিক্যাল কোষ রয়েছে কিনা, সেই যে মানে টিপিক্যাল মানে নর্মাল কোষগুলো একটু অ্যাবনর্মাল দেখাচ্ছে কিনা, তার বিভিন্ন গ্রেড থাকে। তারপরে ধরুন কার্সিনোমা ইন সিটু বলি আমরা, সেই কার্সিনোমা ইন সিটু মানে ক্যান্সার আস্তে আস্তে ডেভেলপ করছে, কিন্তু সেটা একটা মেমব্রেনের বাইরে বেরিয়ে যায়নি, একদম আর্লি স্টেজে। তারও আবার বিভিন্ন স্টেজ থাকে, 1, 2, 3, সেটা আমরা দেখতে পারি। তারপরে আমরা ফ্র্যাঙ্ক ক্যান্সার দেখতে পারি। কাজেই প্যাপসমিয়ার দেখে যদি মনে হয় যে একটা কিছু চেঞ্জ হতে চলেছে এবং তার জন্য আমাদের কিছু
মানে ইন্টারভেনশন করতে হবে, প্রিকশনস দরকার। কিছু কিছু চিকিৎসা করতে পারি, বা মনে হতে পারে যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, এনার একটু ঘন ঘন পরীক্ষা করতে হবে, যে এনার হওয়ার একটা চান্স রয়েছে, সেক্ষেত্রে ঘন ঘন পরীক্ষা করতে পারি। আর ইন্টারভেনশনও দরকার হতে পারে, অনেক ক্ষেত্রে হতে পারে যে আর্লি একদম ইনসিটু ক্যান্সার দেখা যাচ্ছে, তখন হয়তো আমাদের ছোট একটা অপারেশন করে সেই জায়গাটুকু থেকে বাদ দিয়ে দিতে হতে পারে, বা চিকিৎসাও করতে হতে পারে। প্রতিরোধের কোনো উপায় আছে? আচ্ছা, একটা হ্যাঁ। ফোন বোধহয় এসে গেছে, দেখে নমস্কার। নেবো কে আছে না। হ্যালো হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যালো হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো হ্যাঁ, আপনার কথা বলুন। শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে, বলুন। অনেক কুমার বলছি। হ্যাঁ। আমার প্রশ্ন হচ্ছে, হুম। সুগার ফ্রি ট্যাবলেট থেকে কি ক্যান্সার হতে পারে? সুগার ফ্রি ট্যাবলেট ডায়াবেটিস পেশেন্ট খায়, সেখান থেকে ক্যান্সারের সম্ভাবনা কি আছে? একটু দয়া করে বলুন। সুগার ফ্রি মানে বলতে চাইছেন আর্টিফিশিয়াল সুইটনার। হুম। আর্টিফিশিয়াল সুইটনারগুলো কিন্তু শরীরের জন্য ভালো নয়। একটা জিনিস মনে রাখবেন, কোনো আর্টিফিশিয়াল জিনিস শরীরের জন্য ভালো নয়। যে কোনো আর্টিফিশিয়াল জিনিসই অ্যাভয়েড করা তার উচিত। থেকে অল্প চিনি দিয়ে তার খাওয়া তার ভালো। থেকে হ্যাঁ, তার থেকে খাওয়া ভালো, কিন্তু আর্টিফিশিয়াল জিনিস ব্যবহার করার আমি একদমই পক্ষপাতী নই। এখন এই ধরনের জিনিসগুলো থেকে সঠিকভাবে প্রমাণ করার জন্য বিজ্ঞানসম্মত যে পরীক্ষা বা স্টাডি আমাদের করা দরকার, সেই করানোটা খুব ডিফিকাল্ট। তার কারণ তার জন্য ধরুন এটা প্রমাণ করতে হলে হয়তো আমাকে ৩-৪ লাখ মানুষকে ২০ বছর ধরে আর্টিফিশিয়াল সুইটনার খাইয়ে যেতে হবে, আর ৩-৪ লাখ লোককে ২০ বছর ধরে চিনি খাইয়ে দিয়ে তাদের আরো ২০ বছর ফলো আপ করে দেখতে হবে কজনের ক্যান্সার হচ্ছে না। কাজেই এইভাবে বলা মুশকিল, প্রমাণ করা। কিন্তু যেকোনো আর্টিফিশিয়াল জিনিস, আমি যেটা বললাম যে ক্যান্সার কেন হয়, ক্রমাগত ডিএনএতে আঘাতের ফলে হয়। কাজেই আর্টিফিশিয়াল জিনিস যতটা পারা যায় অ্যাভয়েড করা উচিত। বেশ। ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা, যেটা আপনি যে কথায় ছিলেন, এই ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা, বিশেষ করে বিরিয়ানি। হুম, আমরা এখানেই আমাদের এক জনপ্রিয় হৃদরোগ বিশেষজ্ঞকে বলতে শুনেছিলাম হুম। আমাদের এই আরোগ্য অনুষ্ঠানে, যে বিরিয়ানি খাওয়া যদি কমে যায়, তাহলে কলকাতা শহরের হার্ট অ্যাটাক ১ লাফে ৫০% কমে যাবে। এবং উনি মজা করে বলেছিলেন যে বিরিয়ানির যে তেল, সেটা পেট অব্দি যায় না, হার্টে গিয়ে জমে যায়। হুম। তো এই বিরিয়ানির সঙ্গে ক্যান্সারের বা ফাস্ট ফুডের সাথে ক্যান্সারের হ্যাঁ, সেরকম সম্পর্ক কি আছে? এইখানে একটা জিনিস বলি, বিরিয়ানিটা কিন্তু ফাস্ট ফুডের মধ্যে পড়ে না। বিরিয়ানিটা আমাদের Heavy খাবারের মধ্যে নরমাল পড়ে। খাবারের মধ্যে পড়ে, এবং সেটা তৈরি করার পদ্ধতি যেটা আছে, সেটা ফাস্ট ফুডে মেইন সমস্যাটা কি জানেন? ফাস্ট ফুডে হলো যে খুব হাই ফ্লেমে একটা তেলে খুব ভাজা জিনিস, ফ্রাইড জিনিস যেগুলো করছে, যার মধ্যে আমরা আর্টিফিশিয়াল অনেক কিছু অ্যাড করছি। আর্টিফিশিয়াল এসেন্স, আর্টিফিশিয়াল টেস্ট এনহ্যান্সার, এগুলো অ্যাড করছি। কাজেই এই জিনিসগুলো শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, এবং এই জিনিসগুলো যত শরীরে ঢুকছে তত আমার শরীরে ক্ষতি করছে। বিরিয়ানির ব্যাপারটা যেটা হৃদরোগ বিশেষজ্ঞ বলেছেন, সেটা হার্টের জন্য সেগুলো আলাদা ব্যাপার। সেটাতে যত বেশি বিরিয়ানি মানে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং ফ্যাট, প্রোটিন অল্প একটুখানি থাকে, ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট। কাজেই তার সে ক্ষতিটা তো রয়েইছে। কিন্তু আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো মূলত প্যাকেটজাত প্রসেসড খাবার, প্রিজারভেটিভ দেওয়া খাবার, আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ দেওয়া খাবার, আর্টিফিশিয়াল জিনিসপত্র ব্যবহার করে তৈরি করা খাবার, এবং হাই ফ্লেমে তৈরি করা খাবার, প্যাকেট খুলে চটজলদি বানিয়ে নেওয়া যায় এইরকম খাবার, এই খাবারগুলো অ্যাভয়েড করা উচিত। মানে সেটা প্যাকেজ ড্রিঙ্ক হতে পারে, প্যাকেজ স্যান্ডউইচ হতে পারে, একদম যেগুলো একেবারেই পথ চলতি দোকানে একদম। পাওয়া যায়, ফ্রাইড আইটেমস হতে পারে, এই ধরনের একদম খাবার। একদম এই ধরনের। স্ট্রিট ফুডের ভূমিকা কতটা? স্ট্রিট ফুডের ক্ষেত্রে কিন্তু সেখানে স্ট্রিট ফুডের একটা ভ্যারাইটির ব্যাপার রয়েছে। সব স্ট্রিট ফুডকে এক ক্যাটাগরিতে আনা যায় না। অনেক ধরনের খাবার আছে যেগুলো ধরুন প্রথমত হাইজিন মেইনটেইন করতে হবে। প্রপার হাইজিন মেইনটেইন করে স্ট্রিট ফুড অনেক যেগুলো আছে, যেগুলো কিন্তু নরমাল ন্যাচারাল খাবার দিয়ে তৈরি হয়। ন্যাচারাল খাবার যেগুলো আমরা খাই বাড়িতে, সেগুলো দিয়েই তৈরি হয়। শুধুমাত্র একটু এক্সাজারেটেড টেস্ট হয়। ধরুন সবকিছু টেস্টই একটু বেশি পরিমাণে দেওয়া হয়। সেক্ষেত্রে অনেকগুলোই হার্মলেস রয়েছে যেগুলো আমরা খেতে পারি। ধরুন কেউ একটা রাস্তায় যদি খুব হাইজিনিক হিসেবে আলু কাবলি বা ফুচকা খায়, তাহলে আমি বলতে পারি না যে এটা থেকে তার ক্যান্সার হতে পারে। তার কারণ তার ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা যেগুলো বাড়িতে খাই সেগুলো দিয়েই হয়। আর্টিফিশিয়াল কিছু ব্যবহার করা হয় না। কিন্তু সে রাস্তার ধারের চিলি চিকেন খাচ্ছে বা চাউমিন খাচ্ছে, যেখানে অনেক কিছু আর্টিফিশিয়াল জিনিস ব্যবহার করা হচ্ছে, হাই ফ্লেমে রান্না করা হচ্ছে, এক তেল দিয়ে ১০০০ বার করে সেটাকে ফোটানো হচ্ছে হাই ফ্লেমে, এগুলো ক্ষতিকারক। ফোনে একজন আজিনামোটো, আছেন। সেই প্রসঙ্গে আসবো, তবে তার আগে ফোনে দেখে নেবো একজন ফোনে আছেন। কে আছেন। হ্যালো হুম। বলুন।
হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হ্যাঁ, আচ্ছা, একটা কথা জানার ছিল। কে বলছেন, যে কোথা থেকে? আমি আমি মৃত্যুঞ্জয় ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট গোলাবাজার থেকে বলছি। বলুন। আচ্ছা, বলছি যে এই যে ফাস্ট ফুডে যে ভিনিগারটা ইউজ করে বা চিকেন জাতীয় মধ্যে ভিনিগার ইউজ করে, ভিনিগারটা কি কোনো রকম ক্ষতিকারক, মানে ক্যান্সারে কিছু হতে পারে? অ্যাজ সাচ এরকম নয়। ব্যাপারটা হলো যে ২-৪ টে জিনিস থাকে। একটা হলো ইনগ্রেডিয়েন্টস কি আমরা ইউজ করছি, আরেকটা হলো সেটা কিভাবে ইউজ করছি তার উপর নির্ভর করে। নরমাল ভিনিগার থেকে কোনো রকম ক্যান্সার হয় এমনি কোনো প্রমাণ কিন্তু আমাদের হাতে এই মুহূর্তে নেই। যাতে আমি বলতে পারি যে ভিনিগার থেকে ক্যান্সার হতে পারে। হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন সৌভিক দাস হাওড়া থেকে। প্রথম প্রশ্ন, যদি কেউ স্কুল জীবনে এই ভ্যাকসিন নিয়ে থাকে, পরবর্তীকালে সেই ভ্যাকসিন নেওয়ার কোনো রিপোর্ট না পেয়ে সে ভাবে যে ভ্যাকসিন নেওয়া হয়নি, তখন আবার ভ্যাকসিন নেয়, কোনো ক্ষতি হতে পারে কি? না, অ্যাজ সাচ এটা খুব হার্মলেস ভ্যাকসিন। যদি একজন একবার কেউ নিয়েও থাকে তাহলে নেই। কিন্তু কেউ ভ্যাকসিন নিলে তার নিশ্চয়ই মনে থাকবে যে সে নিয়েছে। আমাদের আচ্ছা, যেটা উনি বলেছেন সেটা হতে পারে যে একদম ছেলেবেলায় যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, সেই ভ্যাকসিনগুলোর একটা ডকুমেন্ট থাকে আমাদের কাছে, বাচ্চাদের যেগুলো দেওয়া হয়। কিন্তু এটা যেহেতু একটু বেশি বয়সে দেওয়া হচ্ছে, মানে ৯ থেকে ১৪ বছরের মেয়েদের দেওয়া হচ্ছে বা ২৬ বছর অবধি। কাজেই এটার স্মৃতি কিন্তু মোটামুটি থেকে যায়। কাজেই ভুল হওয়ার চান্স কম। এবং যদি এমনি হয়ও তাতেও ভয়ের কিছু কারণ নেই। দ্বিতীয় প্রশ্ন, ক্যান্সার হলে ট্রিটমেন্ট চলাকালীন খাওয়া দাওয়ার কি রেস্ট্রিকশন থাকে? হ্যাঁ, এইটা না একটা খুব গুরুত্বপূর্ণ এবং সবাইকে আমি জানিয়ে দিতে চাই যে এটা অদ্ভুত মিথ এবং অদ্ভুত একটা মানে ভুল ইনফরমেশন সব রোগীদের, আমাদের সব রোগীদের কাছেই আছে। সেটা হলো চিনি খেলে নাকি ক্যান্সার বেড়ে যায়, চিনি না খেলে নাকি ক্যান্সার কমে যায়। এটা সম্পূর্ণ ভুল। গ্লুকোজ, চিনি মানে গ্লুকোজ ক্যান্সার সেল। মনে রাখবেন যে আপনি নিজে গ্লুকোজ না খেয়ে মরে গেলেও ক্যান্সার সেল গ্লুকোজের অভাবে মারা যাবে না। হোস্ট যেটা, সে হোস্ট না, চিনি না খেয়ে গ্লুকোজ না খাইয়ে যদি রাখেন হোস্ট মারা যাবে কিন্তু ক্যান্সার মারা যাবে না। তার কারণ ক্যান্সার সেল তার চারপাশের যে কোনো জিনিস, শরীরের অন্যান্য অর্গান, শরীরের হাড় গোড় থেকে শুরু করে মাসল থেকে শুরু করে যা পাবে সেটা থেকেই ও খাবার তৈরি করে নিতে পারে। আর ব্লাডে একটা গ্লুকোজ লেভেল সবসময় মেইনটেইন করতে হয়। চিনি মানে ভেঙে গিয়ে গ্লুকোজই হয়। তো গ্লুকোজ মেইনটেইন না করলে আপনারা জানেন যে গ্লুকোজ কমে গেলে মাথা ঘুরে মানুষ পড়ে যায়। কাজেই গ্লুকোজ আপনি চিনি না খেলেও শরীরে কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ হয়, প্রোটিন থেকে গ্লুকোজ হয়, ফ্যাট থেকে তৈরি হয়। কাজেই এইটা একদম ভুল ধারণা। হ্যাঁ, এবার ক্যান্সার যদি চিকিৎসা চলে সেক্ষেত্রে খাওয়া দাওয়ার কিছু বিধিনিষেধ রয়েছে এবং সেটা জানতে হবে যে তার কি চিকিৎসা চলছে। যদি তার অপারেশন চিকিৎসা হয় সেক্ষেত্রে বিধিনিষেধ কিছু কম রয়েছে। কিন্তু যদি তার ধরুন কেমোথেরাপির চিকিৎসা হয় সেক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে। কিছু কেমোথেরাপি, বা টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, কিছু খাবারের সাথে ইন্টারঅ্যাকশন হয়, সেগুলো ডাক্তারবাবু আপনাকে বারণ করে দেবেন যে এগুলো আপনি খাবেন না। এছাড়া বাইরের খাবার, কেননা কেমোথেরাপি চললে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সেক্ষেত্রে আমরা বাইরের খাবার খাওয়া অ্যাভয়েড করতে বলি, কাঁচা খাবার খাওয়া অ্যাভয়েড করতে বলি। তার কারণ এগুলো থেকে ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। রান্না করা খাবার, গরম খাবার, ফ্রেশ খাবার খেতে বলি। এছাড়া মনে রাখবেন যে ক্যান্সার চিকিৎসা যেহেতু লম্বা হয়, অনেক ধরনের চিকিৎসা করতে হয়, অনেক দিন ধরে হয়, প্রপার নিউট্রিশন মেইনটেইন করাটা খুব গুরুত্বপূর্ণ। মানে রোগীকে ঠিকমতো খাবার, নিউট্রিশন, ক্যালোরি কিন্তু দিতে হবে। তার কারণ ক্যান্সারের জন্যই মানুষের খিদেটা কমে যায়। ক্যান্সার অ্যানোরেক্সিয়া বলি আমরা। ক্যান্সার হলে খিদে কমে যায়, খেতে ভালো লাগে না, খাবারের টেস্ট পাওয়া যায় না। এর সঙ্গে যুক্ত হয় চিকিৎসার জন্য খিদে কমে যাওয়া, চিকিৎসার জন্য স্বাদ পরিবর্তন হওয়া। সেক্ষেত্রে রোগীকে কিন্তু বেশি পরিমাণে খাবার দেওয়ার চেষ্টা করতে হবে যাতে তার নিউট্রিশনটা প্রপারলি মেইনটেইন থাকে। প্রোটিন জাতীয় খাবার দিতে হবে। প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস, দরকার হলে সাপ্লিমেন্টস দিতে হবে। যে চিকিৎসক ডাক্তারবাবু চিকিৎসা করছেন তার পরামর্শ মতো, দরকার মতো সেই খাবার, সাপ্লিমেন্ট সেগুলি দিতে হবে যাতে রোগী এই চিকিৎসার যে ঝুঁকিটা সেটা সামলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে। বেশ। ফোনে একজন আছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, যিনি আছেন একটু কথা বলুন। হ্যালো। না, কোনো কারণে শুনতে পাচ্ছেন না। আমি অনুরোধ করব যদি আরেকবার ফোনে আসেন। তোমার প্রশ্ন। যে প্রশ্নে ছিলাম যে
আজিনামোটো চিনির মতোই আর এক বিতর্কিত শত্রু আমাদের। আজিনামোটো আমরা স্ট্রিট ফুডের কথায় ছিলাম। বেশিরভাগ স্ট্রিট ফুডকেই রাস্তা থেকে যে খাবারগুলো বিশেষ করে চাউমিন বা চিলি চিকেন যেটাকে টেস্টি করার জন্য আজিনামোটো দেওয়া হয়। আজিনামোটো অনেক কুক তারা বাড়িতেও যখন রান্না করেন বা রেস্তোরাঁয় বড়, বড় রেস্তোরাঁয় ব্যবহৃত হয়। আজিনামোটো খেলে ক্যান্সার হয় এটা কি মিথ না এটা কোনো ঠিক আছে? এইটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন। সেটা হলো যে এর পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক মানে তথ্যাদি রয়েছে। পক্ষেও রয়েছে এবং বিপক্ষেও রয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা মানে স্টাডিতে দেখাও গিয়েছে যে না যেটা বলা হয় সেটা সম্ভবত নয়। তবে এখন কিন্তু আজিনামোটোর ব্যবহার অত্যন্ত কমে গিয়েছে। মানে বিভিন্ন ভালো জায়গাতে বা অন্য রেস্টুরেন্টে বা কোথাও খুব একটা ব্যবহার করা হয় না। তবে এইটা নিয়ে একদম সঠিকভাবে এই মুহূর্তে বলতে পারাটা মুশকিল। তার কারণ হলো যে এটার পক্ষেও রয়েছে এবং বিপক্ষেও যুক্তি রয়েছে। মানে বিজ্ঞানসম্মত যুক্তি রয়েছে। কাজেই আমার মনে হয় এই জিনিসটা একটা বিশেষ ধরনের টেস্ট এনহ্যান্সার এক ধরনের টেস্ট হয় উমামি বলে চাইনিজ খাবারে দেওয়া হয়। তো আমার ধারণা যে আমরা প্রত্যেকটা মানুষ তার নিজের যেটা ট্র্যাডিশনাল খাদ্যাভ্যাস সেইটা মেইনটেইন করাটাই আমার মানে পরামর্শ হবে। তার থেকে খুব একটা ডেভিয়েট করাটা উচিত নয়। বেশ। আজকের অনুষ্ঠানের শেষ 20 মিনিট অর্থাৎ একদম শেষ পর্যায়ে ঢুকে পড়েছি আমরা। আপনাদের ফোন, আপনাদের হোয়াটসঅ্যাপ, আপনাদের মেসেজ আমাদের ফেসবুক পেজে আসতে থাকুক। শেষ 20 মিনিটে আপনাদের যাবতীয় প্রশ্ন নিয়ে আপনারা আসুন। আমরা খাওয়া দাওয়ার অভ্যাসে ছিলাম। একটা কথা বলা হয়ে থাকে যে জীবন খুব ফাস্ট হয়ে গেছে বলে এই ধরনের রোগ, প্রাণঘাতী রোগগুলো আমাদের দ্রুত কাবু করছে, অ্যাটাক করছে শুধু না, দ্রুত কাবু করছে। কেউ বলছেন যে যোগাভ্যাস বা এক্সারসাইজ হুম। সেটা একটা অত্যন্ত কার্যকরী দিক। একদম, সত্যি কি যে একদম। ক্যান্সারের ক্ষেত্রে মানে আমি বলছি বিপ্রতীপে পাল্টা একটা লড়াই দিতে পারে? একদম সেটা পারে। জেনারেল সুস্থতার যে রুলগুলো রয়েছে বা যে পদ্ধতিগুলো রয়েছে যেমন ধরুন সঠিক খাদ্যাভ্যাস, সঠিক ঘুম, স্ট্রেস ম্যানেজমেন্ট ধরুন স্ট্রেস থেকেও কিন্তু শরীরে বিভিন্ন ধরনের আমি যেটা বলছিলাম না যে আঘাতগুলো বাইরে থেকে আসতে পারে এবং শরীরের ভেতর থেকেও আসতে পারে। ভেতরে কিন্তু বিপাকজাত মানে মেটাবলিজমের ফলে অনেক টক্সিক পদার্থ তৈরি হয় এবং সেই টক্সিক পদার্থগুলোও কিন্তু আঘাত করে ক্যান্সার করতে পারে। কাজেই স্ট্রেসফুল লাইফ, প্রচণ্ড স্ট্রেস তার ফলে অনেক ধরনের টক্সিক পদার্থ শরীরে তৈরি হয়। সেগুলি কমানোর জন্য ফিজিক্যাল এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যান্সার প্রিভেনশনের ক্ষেত্রে। ফিজিক্যাল এক্সারসাইজ করতেই হবে একটা রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, সঠিক খাওয়া-দাওয়া, সঠিক ঘুম। এটার গুরুত্ব কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না। সঠিক খাওয়া দাওয়া বলতে আপনি বলছিলেন বাড়ির খাওয়া দাওয়া, ট্র্যাডিশনাল পুরনো আমাদের যে খাওয়া দাওয়া ট্র্যাডিশনাল। সেটা। সঠিক ঘুম বলতে কি? হ্যাঁ, ট্র্যাডিশনালটা আমি একটু এক্সপ্লেইন করে নিই। Right. ধরুন আমার ট্র্যাডিশনাল খাওয়া-দাওয়া হলো মাছ-ভাত। আমি যেহেতু বাঙালি। এবার একজন পাঞ্জাবি সর্দারজিকে যদি আপনি বলেন তার ট্র্যাডিশনাল খাওয়া-দাওয়া কিন্তু রুটি। হুম। তিনি কিন্তু রুটি খাবেন, পনির খাবেন, ঘি খাবেন, থালা ভর্তি ঘি খাবেন। কিন্তু বাঙালি কিন্তু থালা ভর্তি ঘি খেতে পারবে না। এবং একজন তামিলিয়ান তিনি কিন্তু রসম, সাম্বার এবং রাইস এগুলোই খাবেন। এই যে ট্র্যাডিশনাল বলতে আমি এটা বোঝাতে চাইছি। তার কারণ বহু বছর ধরে আমাদের শরীর কিন্তু এক ধরনের খাদ্যাভ্যাসে মানে অভ্যস্ত হয়ে গিয়েছে এবং সেইভাবেই আমাদের জিনটা তৈরি যে এই খাবারটা আমাদের ঠিকমতো মানে চাইনিজ যিনি তাকে হঠাৎ করে মাছ ভাত খাওয়ানো যায় না। তাকে চাইনিজ খাবারই খেতে হবে। মেক্সিকানকে মেক্সিকান খাবার খেতে হবে। হঠাৎ করে লাস্ট 30 ইয়ার্সে আমাদের 30-40 ইয়ার্সে আমাদের নট 40 ইভেন 30 ইয়ার্স আমরা যখন ছোট ছিলাম তখনও এই ধরনের খাবারের পরিবর্তন আসেনি। মূলত বাড়ির খাবারই খাওয়া হতো। আমাদের ট্র্যাডিশনাল বিয়েবাড়িতেও ট্র্যাডিশনাল বাঙালি খাবারই হতো। এটা দুম করে পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা অ্যাডপ্ট করা কিন্তু আমাদের পক্ষে মুশকিল। সঠিক ঘুম বলতে আমি বলতে চাইছি যে ৬ ঘন্টা বা ৮ ঘন্টার যে ঘুম সেটা দরকার এবং তার সময়টাও খুব গুরুত্বপূর্ণ। মানে শরীরের একটা সাইকেল থাকে যে সাইকেলটা আলোর সাথে সূর্যোদয়ের এবং সূর্যাস্তের সাথে সেই শরীরের বিভিন্ন ধরনের কেমিক্যালসের ওঠানামা হয়। সেই ওঠানামাগুলোর ফলে রাত্রিবেলাটাই ঘুমের সময়। কাজেই আমি অনেক রাত জেগে তারপরে সারাদিন ঘুমোলাম, এটা কিন্তু সঠিক ঘুম নয়। যে সময়টা শরীরে ঘুমের জন্য জরুরি কেমিক্যালসগুলো সিক্রিশন হয়, সেই সময় তাকে ঘুমোতে হবে এবং যে সময় কাজ করার জরুরি কেমিক্যালসগুলো সিক্রিশন হয়, সেই সময় তাকে কাজ করতে হবে। বেশ। ফোনে একজন বন্ধু আছেন। নমস্কার। কে আছেন? হ্যালো? 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 না, আবার একই সমস্যা।
ফোনে রেজিস্টার করছে না, অনুরোধ করব যদি হোয়াটসঅ্যাপ করেন ভালো হয়। মনীষা, চলে যাব যে প্রশ্নে। খুব কম সময়ের মধ্যে আমরা সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আলোচনায় আছি এবং ক্যান্সার নিয়ে নানা রকম কথা বলছি। ক্যান্সারের ডায়েট নিয়ে কথা বলেছি, যোগাসন নিয়ে কথা বলেছি। ডেইলি 40 মিনিটস আপনারা দিতে বলেন, সেটা যোগাসন হোক, হাঁটাহাঁটি হোক, এগুলোর জন্য। ধরুন কারোর কোমরবিডিটি আছে, অন্যান্য কোমরবিডিটি বেশি, এই ধরনের মানুষের ক্ষেত্রে ক্যান্সার কি অনেক বেশি ঝুঁকিপূর্ণ, নাকি ক্যান্সার কোনো কোমরবিডিটির তোয়াক্কা করে না? না, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার কারণ হলো যে ক্যান্সারের সঠিক চিকিৎসা করার জন্য যে চিকিৎসাগুলো দিতে হয়, কোমরবিডিটির জন্য সেই চিকিৎসাগুলো আমরা অনেক ক্ষেত্রে দিতে পারি না। ধরুন যার ডায়াবেটিস রয়েছে, সেই ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে অপারেশনের ঝুঁকি সাধারণ রোগীর চাইতে বেড়ে যায়। ডায়াবেটিসের ক্ষেত্রে কিমোথেরাপি দেওয়ার পরবর্তীকালে ঝুঁকি অনেক ক্ষেত্রে বেড়ে যায়। তেমনি যার কিডনি ডিজিজ রয়েছে, তাকে অনেক ওষুধ, কিমোথেরাপির ওষুধ দেওয়া যায় না। কোমরবিডিটি খুব ইম্পর্টেন্ট। কাজেই তার সঙ্গে চিকিৎসাটা অনেক ক্ষেত্রে অল্টার হয় এবং সহ্য ক্ষমতা অনেক ক্ষেত্রে কমে থাকে রোগীর কোমরবিডিটির জন্য। ফোন আরেকটি এলো, কিন্তু ওই একই রকম ভাবে আমরা রেজিস্টার করাতে পারলাম না। আজকে একটু সমস্যা হচ্ছে। চলে যাব হোয়াটসঅ্যাপের প্রশ্নে। হোয়াটসঅ্যাপের প্রশ্ন আছে। হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন শঙ্কর প্রসাদ দত্ত বেহালা থেকে প্রশ্ন করেছেন, সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ, তার মধ্যে তিনি ওভার ইটিং বা রাতে ডিনার স্কিপ এর মধ্যে করলে, রাতে জলপান কম করলে কি এফেক্ট হয় জানতে চাইছেন। না দেখুন, এটা ইন জেনারেল রুটিন, একটা সঠিক রুটিন শরীর সুস্থ রাখার জন্য মেনটেন করা জরুরি। এক্সট্রিম কোনোটাই ভালো নয়, মানে আমি বেশি খেলাম বা কম খেলাম কোনোটাই ঠিক নয়। একজন মানুষের পরিশ্রম অনুযায়ী তার খাবার খেতে হবে। তিনি যত পরিশ্রম করবেন তিনি ততটা খাবার খাবেন। কেউ যদি খুব কম পরিশ্রম করেন তাহলে তার ক্যালোরি রিকোয়ারমেন্ট কম থাকে। কেউ যদি বেশি, যিনি মাঠে ঘাটে কাজ করেন, যে কৃষক মাঠে ফসল ফলান, যে প্রচুর পরিশ্রম করতে হয়, তাকে অবশ্যই বেশি খেতে হবে। আর যিনি অফিসে বসে ডেস্কে বসে কাজ করেন তাকে কম খাবার খেতে হবে। কাজেই সঠিক খাবার, সঠিক ঘুম খুব গুরুত্বপূর্ণ। চলে যাবো, আবারও দেখে নেবো ফোন লাইন পাই কিনা আমরা। হ্যালো, হ্যালো, হ্যালো। না, যে প্রশ্ন অনেকক্ষণ ধরে আটকে রেখেছি নিজের মধ্যে, ক্যান্সার নিয়ে আলোচনা হলে যে প্রশ্ন এখন করতেই হয় আধুনিক চিকিৎসার ক্ষেত্রে, ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি নিয়ে আপনাদের সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে কতটা কার্যকর? ইমিউনোথেরাপি এমনিতেই খুব খরচ সাপেক্ষ, সাধারণ মানুষ সেই ইমিউনোথেরাপি এফোর্ডই করতে পারেন না, এবং যে এফোর্টটা যারা করতে পারে তাদেরও প্রায় কোটি খানেকের কাছে খরচ পৌঁছয়। ইমিউনোথেরাপি নিয়ে আপনারা কি ভাবছেন? এটাকে কি মধ্যবিত্তের নাগালের কাছে আনা যায় না? হ্যাঁ, ইমিউনোথেরাপি অতটা খরচ হয় না যতটা বললেন, বেশ কয়েক লাখ টাকার খরচ হয়। ইমিউনোথেরাপি কি সেটা আমি আগে বলে দিচ্ছি। ইমিউনোথেরাপি বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে, মূলত স্টেজ 4 ক্যান্সারের ক্ষেত্রে, আমি যেটা আপনাদের প্রথমে বললাম যে স্টেজ 3 অবধি ক্যান্সার তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে সুস্থ করে দিতে পারি আমাদের যে চিকিৎসা পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতি থেকে, মানে রেডিয়েশন থেরাপি, সার্জারি এবং কিমোথেরাপি দিয়ে। স্টেজ 4 ক্যান্সার যেটা আমরা সুস্থ করতে পারি না, সেক্ষেত্রে কিন্তু একটা আশার আলো নিয়ে এসেছে ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি। ইমিউনোথেরাপি কি? ইমিউনোথেরাপি হলো এই যে ক্যান্সারের কোষগুলো, এই কোষগুলো তো শরীরের নর্মাল কোষ নয়, অ্যাবনর্মাল কোষ। তো শরীরে যে ইমিউন সিস্টেম, মানে শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা, নর্মালি কিন্তু উচিত যে রোগ প্রতিরোধ ক্ষমতা এই অ্যাবনর্মাল সেলগুলোকে ধরে ফেলে মেরে ফেলবে, এটা হচ্ছে নর্মাল। সেটা কিন্তু হয় না। সেটা কেন হয় না সেটা আবিষ্কার করা হয়েছে। জিম অ্যালিসন বলে একজন বৈজ্ঞানিক, তিনি এর জন্য 2018 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। এবং সেটা কেন হয় না, তার কারণ এই ক্যান্সার কোষগুলো এক ধরনের মুখোশ পড়ে থাকে, এক ধরনের মার্কার, যেগুলো ওদের গায়ে লেগে থাকে। মুখোশ পড়ে থাকে বলে ক্যান্সারের সেলগুলোকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধরতে পারে না। এবার ওষুধ বের হয়েছে যে ওষুধটা মুখোশটা টেনে খুলে দেয়, তার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যান্সার সেল ডিটেক্ট করে তাকে মেরে দেয়। এটাই ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কোনো ফোন এলে আমরা নিয়ে নিতে পারি। দেখি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহাসিন। বলুন, বলুন। একটা সার্ভাইকাল ক্যান্সারের যে ভ্যাকসিনটা, ওটা মানে বাচ্চাদের কত বয়স পর্যন্ত দেওয়া যাবে?
আমরা এই হুম। প্রশ্নের আলোচনায় ছিলাম, প্রথমেই এই আলোচনা আমরা করেছি, তবু আরো একবার যদি আরেকবার আপনি আমি repeat বলে করতেন। দিচ্ছি। আর সরকারের প্রোগ্রাম অনুযায়ী 9 থেকে 14 বছরের বয়সী মেয়েদের এই ভ্যাকসিনটা দেওয়া হয় এবং তার বেশি বয়সী 14 থেকে 26 বছর বয়সী অবধি মেয়েদেরও এই ভ্যাকসিন দেওয়া হয়। ডোজ সেক্ষেত্রে 2টোর বদলে 3টে দিতে হয় এবং আরেকটা আরও বেশি বয়সের মহিলারা যদি কেউ নিতে চান, আপ টু 45 ইয়ার্স কিন্তু 45 বছর বয়স অবধি মহিলাদেরও কিন্তু এই ভ্যাকসিনটা তারা সরকারি জায়গায় নিতে পারেন এবং বেসরকারি জায়গাতেও নিতে পারেন। তো মূলত টার্গেট থাকবে 9 থেকে 14 বছরের মেয়েদের আমরা এই ভ্যাকসিনটা দিয়ে তাদের এই ক্যান্সারের ঝুঁকি থেকে বাঁচিয়ে দেব। ইমিউনোথেরাপিতে আমরা ছিলাম। হ্যাঁ, ইমিউনোথেরাপিতে আমরা ছিলাম। তো এইটা হলো ইমিউনোথেরাপি। এই ইমিউনোথেরাপি দিয়ে কি হচ্ছে, স্টেজ 4 ক্যান্সারের ক্ষেত্রে আমরা মূলত এটাই ব্যবহার করছি। ব্যবহার করার তার জন্য ওই কয়েকটা মার্কার যেটা আমি বললাম সেগুলো ব্লাডে চেক করে নিতে হয়। করে নিয়ে দেখা যায় যদি সেই মার্কারের জন্যই ইমিউন সিস্টেম চিনতে পারছে না, তাহলে ইমিউনোথেরাপি দিয়ে কিন্তু ভালো কাজ হয়। স্টেজ 4 ক্যান্সারকে আমরা এখন চেষ্টা করছি যে এটা একটা ক্রনিক ডিজিজের, ধরুন আমরা কিওর করতে পারলাম না, কিন্তু আমরা একটা ক্রনিক ডিজিজের মতো করে দিলাম, মানে ডায়াবেটিসের মতো। ধরুন একজন 10 বছর, 15 বছর, 20 বছর ওষুধ খেয়ে সুস্থ থাকলেন এবং এটা সম্ভব। টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি দিয়ে সম্ভব। আমার নিজের রোগী রয়েছেন, আপনারা হয়তো জানবেন যে স্টেজ 4 লাং ক্যান্সার। স্টেজ 4 লাং ক্যান্সারে আগে 6 মাস 9 মাস লাইফ বলা হতো। আমার কিন্তু রোগী রয়েছেন 5 বছর টার্গেটেড থেরাপি খাচ্ছেন উনি, ওরাল ট্যাবলেটস, এবং তার ব্রেইনে ক্যান্সার গিয়েছিল, ব্রেইন মেটাস্টাইসিস। ব্রেইনে আমি নতুন পদ্ধতির একটা রেডিয়েশন দিই, স্টিরিওট্যাকটিক রেডিওথেরাপি বলে তাকে, স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি দিয়ে সেই ব্রেইনের ক্যান্সারটাকে কিওর করা হয় এবং তিনি টার্গেটেড থেরাপি খেয়ে 5 বছর ধরে সুস্থ রয়েছেন। এরকম একজন নয়, বহু রোগী রয়েছেন যারা এই টার্গেটেড ইমিউনোথেরাপি স্টেজ 4 ক্যান্সার বহু বছর ধরে কিন্তু সুস্থ থাকছেন। এরকম পার ইয়ার খরচ কিরকম পড়তে হ্যাঁ, পারে? এবারে টার্গেটেড থেরাপির খরচ কিন্তু বেশি নয়। টার্গেটেড থেরাপি জাস্ট 4-5 হাজার 6,000 টাকায় এখন টার্গেটেড থেরাপি, মাসের থেরাপি পাওয়া যায়। এই খরচটা কেন বেশি হয় এটা আমাদের একটু জানতে হবে। সেটা হলো যে এই যে ওষুধটা বের করেছে, যারা এই ওষুধটা বের করেছে তার জন্য এরা একটা প্রচুর টাকা ইনভেস্ট করে সেটা রিসার্চ করেছে। সেটা বেশ হাজার, হাজার কোটি টাকার মতো। মানে বেশ কয়েকশো কোটি, কয়েক হাজার কোটি টাকার মতো ইনভেস্ট করেছে এবং তারা বিভিন্ন ট্রায়াল করেছে, করে হয়তো তারা 10টা ওষুধ বের করেছিল, 9টাই কার্যকরী হয়নি, একটা কার্যকরী হয়েছে। কাজেই যতদিন তাদের কাছে এই পেটেন্টটা থাকে ওষুধের, এগুলো সব মাল্টিন্যাশনাল কোম্পানি, ততদিন ওষুধের দামটা তারা বেশি রাখে তাদের এই টাকাটা রিকভার করার জন্য, এবং এটা একটা আন্তর্জাতিক নিয়ম রয়েছে, ততদিন ওষুধের দাম বেশি থাকে। অরিজিনালি ওষুধের দামটা যখন পেটেন্টটা চলে যাবে তখন কিন্তু ওষুধের দাম কমে যাবে। যেমন ধরুন টার্গেটেড থেরাপি, যে ওষুধটা 1 লাখ টাকা দাম ছিল, মাসে 1 লাখ টাকা খরচ ছিল, সেটা কমে গিয়ে 5,000 টাকা হয়ে গিয়েছে। কাজেই ইমিউনোথেরাপি যেটা এখন হয়তো 10 লাখ 12 লাখ টাকা টোটাল কস্ট পড়ছে, সেটা আমার ধারণা আর কয়েক বছরের মধ্যে সেটা কস্ট কমে গিয়ে কিন্তু সাধ্যের মধ্যে এসে যাবে। 10-12 লাখ কি পার ইয়ার না পার মান্থ? 10-12 লাখ টোটাল আমি বলছি। এখন বিভিন্ন ধরনের স্কিম পাওয়া যায়। 10-12 লাখ টাকা খরচ করলে ধরুন 6টা 8টা 9টা সাইকেল কেউ কিনলে তাকে লাইফ লং বাকিগুলো কোম্পানি থেকে বিভিন্ন স্কিম থেকে ফ্রি করে দেওয়া হয়। এই ধরনের স্কিম রয়েছে। এগুলোও কিন্তু ধীরে, ধীরে কমে যাবে। যে দামটা আমরা বেশি ভাবছি, কাজেই নতুন আবিষ্কারকে আমাদের সবার বরণ করে নিতে হবে। এই মুহূর্তে হাতে না থাকলেও আমাদের হাতে কিন্তু নাগালের মধ্যে চলে আসবে। বেশ। সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আধুনিক যে গবেষণা, শুধুমাত্র সার্ভাইকাল ক্যান্সারই নয়, ক্যান্সার নিয়েও প্রচুর গবেষণা চলছে। আধুনিক যে গবেষণা, আমরা জানি এআই এসে গিয়েছে। হুম, এআই এর একটা ছোঁয়া আমরা চিকিৎসা শাস্ত্রে পেয়েছি। রোবোটিক সার্জারি চলে এসেছে। এআই এবং রোবোটিক সার্জারি এই দুটো দিয়ে সাধারণ মানুষের ক্ষেত্রে ক্যান্সারের চিকিৎসা কতটা উন্নতি করছে? একদম। এআই একটা মস্ত বড় পরিবর্তন অলরেডি এনে দিয়েছে। আমরা আমাদের ক্যান্সার চিকিৎসায় এআই বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা অলরেডি শুরু করে দিয়েছি। অনেকেই ভাবেন এআই বুঝি বলে দেবে যে কি ক্যান্সার বা ট্রিটমেন্ট বলে দেবে, বা সেটা কিন্তু নয়। যেমন ধরুন রেডিয়েশন চিকিৎসার কথা বলছি। রেডিয়েশন চিকিৎসা কি? রেডিয়েশন চিকিৎসা হলো একটা ক্যান্সার কারো হয়েছে, সেটা একটা ইমেজিং এর মাধ্যমে, ধরুন সিটি স্ক্যান, এমআরআই এর মাধ্যমে সঠিকভাবে সেটাকে ডেলিনিয়েট করা বলি, মানে সঠিকভাবে তার মধ্যে ছবি এঁকে সেটাকে এঁকে এমনভাবে ট্রিটমেন্ট দিতে হবে
যাতে শুধুমাত্র রেডিয়েশনটা ক্যান্সার কোষেই যায় এবং চারপাশের নর্মাল কোষগুলো বাঁচিয়ে দেওয়া যায়। এইটাতে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে আধুনিক টেকনোলজির ব্যবহার করছি। কম্পিউটারের ব্যবহার তো বহু বছর ধরে করছি, এখন এআইও এসে গিয়েছে এটাকে সঠিকভাবে টার্গেট করার জন্য। তাতে আমরা অনেক বেশি ডোজ দিতে পারবো, কিওর বেড়ে যাবে এবং সাইড এফেক্টস কমে যাবে। রেডিয়েশনে এআই এর ব্যবহার হচ্ছে, বিভিন্ন রিসার্চে এআই এর ব্যবহার হচ্ছে, কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব বেশি পরিমাণে আসছে। রোবোটিক সার্জারি তো আপনারা জানেন অনেক দিন ধরে আছে। কিছু কিছু ক্ষেত্রে রোবোটিক সার্জারি খুব কার্যকরী, এবং রোবোটিক সার্জারিতে যেহেতু একটা বড় স্ক্রিনে অনেকটা জুম করে দেখতে পারেন সার্জেন, এবং খুব হাতের নাড়াচাড়াগুলো অনেক সূক্ষ্ম করতে পারেন, কাজেই সার্জারির পারফেকশনও অনেকটা বেড়ে যায়, এবং ব্লাড লসও অনেক কম হয়। অনেক কম হয়, এবং সুস্থতা যেটা ধরুন 7 দিন ভর্তি থাকতে হতো সেটা 2-3 দিনে রোগী সুস্থ হয়ে যাচ্ছে। তেমনি রেডিয়েশনের ক্ষেত্রেও আমরা খুব হাই ডোজ রেডিয়েশন, এই যেটা আমি বললাম ব্রেন স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি, আধুনিক মানে রেডিয়েশন চিকিৎসার জন্যে কিন্তু খুব হাই ডোজ রেডিয়েশন দিয়ে আমরা কেউসটাকে সম্পূর্ণ ক্যান্সারটাকে বিনষ্ট করে দিতে পারছি, যেটা আগে কোনোদিনই পসিবল ছিল না। যেটা টেকনোলজির মাধ্যমে এসেছে, ইমেজিং এবং আধুনিক যন্ত্রপাতি, মেশিন এবং কম্পিউটারের জন্য সম্ভব হয়েছে। বেশ কিছু ক্যান্সার তো জেনেটিক বলেন আপনারা, ঠিক কি কি ধরনের ক্যান্সার জেনেটিক? হ্যাঁ, কিছু কিছু ক্যান্সারের জেনেটিক প্রিডিসপোজিশন আছে, মানে ধরুন ফ্যামিলিতে ক্যান্সার থাকলে কিছু ক্যান্সার বেড়ে যাওয়ার কিছুটা চান্স থাকে। তার মধ্যে ধরুন কোলন ক্যান্সার রয়েছে, সেটাতে 2-1টা জেনেটিক সিনড্রোমস রয়েছে, যে সিনড্রোমগুলো থাকলে কোলন ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে। ইউটেরাসের ক্যান্সার কিছু ক্ষেত্রে, মনে রাখবেন সব ক্যান্সারই কিন্তু 2 রকম হতে পারে, স্পোরাডিকও হতে পারে, ফ্যামিলিয়াল হতে পারে, মানে জেনেটিকভাবেও সেটার চান্স বেশি হতে পারে, আবার জেনেটিক নেই তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সার হতে পারে। জেনেটিকটা কিন্তু কম, মূলত জিনগতভাবে ক্যান্সার হওয়ার হার কিন্তু কম, এমনিতেই ক্যান্সার হওয়া অন্যান্য কারণে বেশি। এছাড়াও যেমন ধরুন ব্রেস্ট ক্যান্সার, মহিলাদের ব্রেস্ট ক্যান্সার যদি নিজের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মা, বোন, মাসি, পিসি এদের হয়, তাদের একটু ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই রকম কিছু কিছু ক্যান্সার রয়েছে যেগুলো একটুখানি জেনেটিক, আরও কিছু রেয়ার ক্যান্সারসও রয়েছে যেগুলো অনেক ক্ষেত্রে জেনেটিক প্রিডিসপোজিশন রয়েছে। বেশ, ক্যান্সার নিয়ে আলোচনা করতে গেলে যে প্রশ্নটা নিয়ে শেষ করতে হয়, কারণ হাতে সময় কম, ঘড়ির কাঁটা চোখ রাঙাচ্ছে আমাদের, সাধারণ লাইফস্টাইল মডিফিকেশন, জীবনশৈলীর কি কি পরিবর্তন ক্যান্সারকে কিছুটা প্রতিরোধ করতে পারে, নাকি জীবনশৈলীর পরিবর্তন এই যে ক্যান্সার প্রতিরোধ করতে পারে এটা একটা মিথ, ক্যান্সার পুরোটাই ওই সেলের খেলা? মানে না, ক্যান্সার কিন্তু একটা আমরা বলি এক ধরনের লাইফস্টাইল ডিজিজই বটে। আচ্ছা, তার কারণ এই মডিফিকেশন কি কি হবে? হ্যাঁ, মডিফিকেশন হবে, যে কারণে ক্যান্সার হয় সেগুলিকে আমাদের অ্যাভয়েড করতে হবে। এক হলো যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি, যেটা আমি বারবার বলছি, যে সমস্ত ধরনের নেশার দ্রব্য বর্জন করতে হবে। 2 হলো যে ক্ষতিকারক জিনিসগুলো আমাদের শরীরে ক্ষতি করছে, যেমন ধরুন এই যে নগরায়ন, এই যে এত পরিমাণে বিল্ডিং তৈরি হচ্ছে, এই বিল্ডিংগুলো থেকে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হচ্ছে, যেটা ক্যান্সার করার একটা কারণ। কাজেই আমাদের একটু প্রকৃতির কাছে ফেরত যেতে হবে, আমাদের একটু গাছপালা লাগাতে হবে, যাতে দূষণ আমরা প্রতিরোধ করতে পারি। ক্যান্সার আমরা অনেকাংশে প্রতিরোধ করতে পারি। এত বেড়ে যাচ্ছে ক্যান্সার, তার কারণই এইটা, যে প্রচুর পরিমাণে দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে, খাবার দাবার দূষণ হচ্ছে, প্রচুর পরিমাণে ক্ষতিকারক পদার্থ আমরা খাবার উৎপন্ন করতে, তাকে প্রিজার্ভ করতে, তাকে ট্রান্সপোর্ট করতে ব্যবহার করছি, এবং বাতাসের দূষণের তো কোনো পরিসীমা নেই। কাজেই আমরা যদি একটু প্রকৃতির কাছে যাই, আমরা যদি একটু মানে জীবনযাপনে সঠিক স্ট্রেসলেস জীবন যেমন আগে ছিল, তাতে শারীরিক পরিশ্রম বেশি এবং একটা নর্মাল রুটিন লাইফ লিড করি, খাবার দাবার অভ্যাসে আমরা ট্র্যাডিশনাল খাবার দাবার মেনটেন করি, এবং শারীরিক পরিশ্রম এক্সারসাইজ আমরা রেগুলার করে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ক্যান্সার প্রিভেন্ট করতে পারবো। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। আমরা যদি প্রিভেন্ট করতে পারি তাহলেই সবচেয়ে ভালো, না হলেও জেনে রাখবেন যে এখন আধুনিক চিকিৎসায় কিন্তু ক্যান্সার সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব। ক্যান্সার মানে কিন্তু মৃত্যু নয়, এমনকি স্টেজ 4 ক্যান্সার রোগীকেও আমরা বহুদিন সুস্থ রাখতে পারি। বেশ, দেখি শেষ ফোনটি রেজিস্টার করানো যায় কিনা, মনে হচ্ছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলুন, নমস্কার। আমি জানতে চাইছি আমার এক কে বলছেন, বন্ধুর- কোথা থেকে বলছেন? আমি নামটা বলতে চাইছি না। আচ্ছা, আচ্ছা, বেশ।
হুম? হুম। তো আমার বন্ধুর বয়স হচ্ছে 54। ওর 5 বছর আগে ইউটেরাস ক্যান্সার ধরা পড়েছিল এবং সেটার থেকে প্রায় এখন সে সেরে উঠেছে। অপারেশন হয়ে গেছে, কেমো চলেছে। এবার যেটা আমার প্রশ্ন, যে তার মেয়ের বয়স হচ্ছে 25 এবং হুম। সে হচ্ছে রিটার্ডেড অটিস্টিক। তো ফলে তার বিবাহিত জীবনের তো কোনো প্রশ্ন নেই। তো যেহেতু তার মায়ের এরকম ইউটেরাস ক্যান্সার হয়েছে, তো তার জন্য কি তার সার্ভাইকাল ক্যান্সারের জন্য কোনো প্রোটেকশন বা ভ্যাকসিন এগুলো নেওয়া দরকার আছে? আর যে কোনো জিন বা কিছু পরীক্ষা করে কি জানা যেতে পারে যে তারও ক্যান্সার হতে পারে কিনা ভবিষ্যতে? হ্যাঁ, এটা কিন্তু জানা যেতে পারে। কিন্তু কতগুলো জেনেটিক টেস্ট রয়েছে সেটা যে মায়ের যে ক্যান্সারটা হয়েছিল সেই ক্যান্সার জিনে অথবা ব্লাডের থেকেও টেস্ট করে আমরা BRCA জিন, BRCA জিন বলি আমরা। আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন যে BRCA জিন যেটা ক্যান্সার কজিং জিন সেটা পজিটিভ না নেগেটিভ সেটা আমরা জানতে পারি যে রিস্ক আছে কি নেই। ভ্যাকসিন দেওয়াতে ক্ষতি কিছু নেই। তার কারণ আমরা সেটা যাই হোক ফিউচার আমরা অতটা জানি না যে ফিউচারে কিরকম কি দাঁড়াবে। কাজেই ভ্যাকসিন দিয়ে তাকে মানে একটা রোগ থেকে প্রতিরোধ করে দেওয়াটার আমি পক্ষপাতী। আর জেনেটিক টেস্ট তার মায়ের যে ক্যান্সার হয়েছিল সেই ক্যান্সারটা কি ধরনের ছিল সেইটা পরীক্ষা করে কিন্তু তার জেনেটিক কোনো রকমের রিস্ক মেয়ের জন্য আছে কিনা সেটা আমরা করতে পারি। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মেয়ের ক্ষেত্রেও কিন্তু স্ক্রিনিং টেস্টগুলো এবং নিয়মিত পরীক্ষা-টরীক্ষাগুলো ব্রেস্ট ক্যান্সারের জন্য, ইউটেরাস ক্যান্সারের জন্য খুব সিম্পল হয়। একটা আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেন করলেই অনেক ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে বিশেষ করে পোস্ট মেনোপজাল মহিলাদের যে তার ইউটেরাসের এন্ডোমেট্রিয়াস থিকনেস কতটা আছে, কি আছে সেটা দেখে অনেক ক্ষেত্রে আগেই ইউটেরাসের ক্যান্সার বলা যায়। কাজেই সেই রেগুলার পরীক্ষা-নিরীক্ষা, ভ্যাকসিন অবশ্যই আপনি দিয়ে দিতে পারেন। যে আমি বলব যে দিয়ে দেওয়া ভালো এবং এই জেনেটিক টেস্টগুলো সেই ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে কথা বললে আপনার ঠিক কি টেস্ট করতে হবে, কোথা থেকে করতে হবে এইটা কিন্তু জেনে যেতে পারবেন। ডক্টর পাল, আপনার সারাদিনের ব্যস্ততার পরেও আপনি আমাদের আজকে 1.5 ঘন্টা সময় দিলেন এবং শুধুমাত্র সার্ভাইকাল ক্যান্সার নয়, সংশ্লিষ্ট আরো অনেক বিষয় নিয়ে একটা কমপ্লিট সচেতনতার একটা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম হলো আজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের মতো সত্যি। শুভরাত্রি জানাই। শুভরাত্রি আপনাকে এবং আপনাকে আবারও আমরা হুম। ক্যান্সার সংক্রান্ত আলোচনায় অবশ্যই পাবো আশা রাখি। শুভরাত্রি। অনেক ধন্যবাদ আকাশবাণীকে, FM গোল্ডকে। আজকে খুব ভালো ফলপ্রসূ আলোচনা হলো। আমি আশা রাখছি অনেকে এতে উপকৃত হবেন। নিশ্চয়ই।